জি, আসসালামু আলাইকুম। সুপ্রিয় ক্যান্ডিডেট, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের প্রস্তুতি খুব সুন্দরভাবে নিশ্চয়ই এগিয়ে যাচ্ছে। আপনাদের এই প্রস্তুতিকে শাণিত করতে লাইভ এমসিকিউ পরিবার আপনাদের সাথে বিষয়ভিত্তিক বিষয়গুলো নিয়ে কিন্তু যে প্রতিনিয়ত ক্লাস চলছে, আপনারা পেয়ে যাচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন, তারই অংশ হিসেবে ব্যবস্থাপনা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আছি। ইতিমধ্যে আপনারা আমাকে চিনেন। আমি গোলাম কিবরিয়া খন্দকার, সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা। আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে প্ল্যানিং, অর্থাৎ লেকচার 9, অর্থাৎ আমাদের হচ্ছে যে ম্যানেজমেন্ট প্রসেস। অর্থাৎ আপনারা ইতিমধ্যে জানেন যে ম্যানেজমেন্টের দুইটা পার্ট, একটা পার্ট 1, পার্ট 2। পার্ট 2 হচ্ছে ম্যানেজমেন্ট প্রসেস এবং তার যে দ্বিতীয় অধ্যায়টা সেটা হচ্ছে যে প্ল্যানিং। সেটা নিয়ে আমরা আজকের ক্লাসটি সাজিয়েছি। ক্লাস ওভারভিউতে যদি যাই, আমরা দেখছি প্ল্যানিং অ্যান্ড ইটস ইম্পর্টেন্স, নেচার, পারপাস, টাইপ, স্টেপস, অবজেক্টিভস, ম্যানেজিং বাই অবজেক্টিভস অর্থাৎ এমবিও, স্ট্র্যাটেজিক প্ল্যানিং, ডিসিশন মেকিং। এছাড়া আছে আসন্ন বিশেষ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নাবলী। এছাড়া বিগত সালের প্রশ্নাবলী, এমসিকিউ নিয়ে মনে করেন যে আমাদের নিয়মিত আয়োজন আছে। আমরা সরাসরি ক্লাসে যাচ্ছি। আপনারা দেখছেন একটা ছবি, যেখানে আছে মাঝখানে আছে একটা, দেখেন যে একটা প্রশ্নবোধক চিহ্ন, এরপরে অনেকগুলো ডব্লিউএইচ কোশ্চেন, হোয়ার, হোয়েন, হাউ, আছে হোয়াট, হু, আছে হোয়াই, হোয়ার। তার মানে কি? এর দ্বারা কি বোঝাচ্ছে? জি, আপনারা ধরে ফেলছেন যে এটা হচ্ছে প্ল্যানিং, পরিকল্পনা। তাইলে পরিকল্পনাটা কি? ভবিষ্যতে কোন কাজ কখন, কোথায়, কিভাবে, কার দ্বারা সম্পাদিত হবে বা সংগঠিত হবে, নিষ্পন্ন হবে, সেটা অগ্রিম নির্ধারণ করার নামই হচ্ছে পরিকল্পনা। আমরা আস্তে আস্তে আমাদের নেক্সট স্লাইডে চলে যাই। আমরা যদি দেখি বিস্তারিত পরিকল্পনা কি, দেখুন শুরুতে আমরা একটা লাইন রেখেছি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ছোটবেলায় এই কথাটি আমাদের মারা বলতেন, মাসিরা বলতেন। স্কুলে যখন গিয়েছি টিচাররা বলতেন, পাড়া মহল্লায় মুরব্বীরা বলতেন। তার মানে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই ভাবাটাই হচ্ছে, কাজ করার আগে যে ভাবা, এটাই হচ্ছে আসলে যে কি পরিকল্পনা। হ্যাঁ, পরিকল্পনা বিষয়টা এমন যে এটা আসল জীবন ঘনিষ্ঠ বিষয়। অনেকে হয়তো পরিকল্পনা কি এটা জানে না, কিন্তু পরিকল্পনা ছাড়া খুব কম লোকই কিন্তু যে কি করে তার জীবনটা চালায়, জীবনটা যাপন করে। ঠিক আছে। হ্যাঁ, আমরা দেখা যায় যে পরীক্ষার আগে একটা রুটিন দেয়া হয়, এটা একটা পরিকল্পনা। আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি, 1 মাস কিভাবে আমরা প্রস্তুতি নিব এটার জন্য, মানে যে আমরা ধরে ধরে ইয়ে করি, এই 3 দিন এটা পড়বো, 2 দিন এটা পড়বো, তাহলে এগুলো কি? এটাও হচ্ছে যে কি এক ধরনের পরিকল্পনা। তার মানে আমরা প্রতিনিয়ত পরিকল্পনার মধ্যে আছি। তাহলে আমরা দেখি কি বলছে। পরিকল্পনা হলো একটি সংগঠনের লক্ষ্য নির্ধারণ ও সেই লক্ষ্য অর্জনের জন্য পূর্ব পরিকল্পিত পদক্ষেপ গ্রহণের একটি প্রক্রিয়া। মানে লক্ষ্য নির্ধারণ, প্রথমে আগে টার্গেট কি? তাইলে টার্গেট হচ্ছে আমাদের কি 49তম স্পেশাল বিসিএস। তারপরে হচ্ছে তাইলে লক্ষ্য নির্ধারণ করা, আর সেই লক্ষ্য অর্জনের জন্য পূর্ব পরিকল্পিত পদক্ষেপ গ্রহণের একটি প্রক্রিয়াই হচ্ছে যে কি প্ল্যানিং। তার মানে আমি কিভাবে কিভাবে এটা অর্জন করব, কিভাবে আমার প্রস্তুতিটাকে শানিত করব, আরও বেশি মানে যে ইফেক্টিভ করব। হ্যাঁ, এটার জন্য যে কি আমি প্রতিনিয়ত বিভিন্ন কৌশল নিচ্ছি, চিন্তা করছি। হ্যাঁ, কিভাবে কি করব, তাহলে এটা হচ্ছে আসলে আমি কি পরিকল্পনা করছি। অর্থাৎ ভবিষ্যতে কোন কাজ কখন, কোথায়, কিভাবে, কার দ্বারা সম্পাদিত হবে তা অগ্রিম নির্ধারণ করাকে পরিকল্পনা বলে। এটি ব্যবস্থাপনার প্রথম ও গুরুত্বপূর্ণ কাজ। আবার বলা হয় ব্যবস্থাপনার প্রথম কাজ কোনটি? ব্যবস্থাপনার প্রথম কাজ হচ্ছে পরিকল্পনা। পরিকল্পনাকে ব্যবস্থাপনার চিন্তন কাজও বলা হয়। মনে রাখতে হবে যে ব্যবস্থাপনায় 2 ধরনের কাজ আছে, একটা হচ্ছে থিঙ্কিং জব আর একটা হচ্ছে ডুইং জব। থিঙ্কিং জব হচ্ছে যে পরিকল্পনা, আর ডুইং জব হচ্ছে সংগঠন, কর্মী সংস্থার নির্দেশনা, প্রেরণা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ। এগুলো হচ্ছে ডুইং জব। এটা খেয়াল রাখতে হবে। এর মাধ্যমে, তাহলে পরিকল্পনার মাধ্যমে ভবিষ্যতে করণীয় নির্ধারণ করা হয় এবং প্রয়োজনীয় সম্পদ ও কার্যক্রম পূর্বেই সাজিয়ে নেওয়া হয়। ধরা যাক একটি স্কুল আগামী বছর একটি বিজ্ঞান মেলা আয়োজন করতে চায়। এই জন্য স্কুল কর্তৃপক্ষ মেলার তারিখ নির্ধারণ করে, বাজেট তৈরি করে, ছাত্রদের কাজ ভাগ করে দেয়, স্থান ঠিক করে দেয় ইত্যাদি।
আগেই করে, এই আগেই করাটার নামই হচ্ছে যে কি পরিকল্পনা। অর্থাৎ এই পুরো প্রক্রিয়ায় একটি সুশৃঙ্খল পরিকল্পনার উদাহরণ। পরিকল্পনা থাকলে সুবিধা কি? পরিকল্পনা থাকলে কাজ গুছিয়ে করা যায়, সময় সম্পদের অপচয় কম হয় এবং সাফল্যের সম্ভাবনা বেড়ে যায়। সুতরাং পরিকল্পনাবিহীন কোনো প্রস্তুতি নয়। এখনই আপনি আপনার যে 49তম স্পেশাল বিসিএসের যে টার্গেট আপনি নির্ধারণ করছেন, সেটা অর্জনের জন্য আপনাকে পরিকল্পনা করে প্রতিদিন সেটা বাস্তবায়ন করতে হবে। একই সাথে থিঙ্কিং এবং ডুইং জব চলবে। স্টেপস অফ প্ল্যানিং, চলুন আমরা একটু দেখি পরিকল্পনা প্রণয়নের পদক্ষেপ সমূহ কি কি। পরিকল্পনা প্রণয়নের এখন পরিকল্পনাটা কিভাবে করবে? আসলে আমরা হচ্ছে কি, আমরা ছোট্ট পরিসরে স্মল স্কেল আর একটা হচ্ছে লার্জ স্কেল, দুই জায়গায় কিন্তু দুই রকম। অর্থাৎ আমরা কালকে কক্সবাজার যাব, এটার জন্য পরিকল্পনা করা, দেখা যাচ্ছে যে আমি মুখে মুখে করে ফেলতে পারছি, কিন্তু না, 100 কোটি টাকার আমরা একটা কি ফরেন ইনভেস্টমেন্ট এসেছে, সেটাকে মানে যে আমরা কিভাবে ইউটিলাইজ করব তার জন্য পরিকল্পনা কিন্তু কি একটা সুনির্দিষ্ট প্রক্রিয়ার ভিতর দিয়ে কিন্তু কি পরিকল্পনা প্রণয়ন করতে হবে। সেগুলোকে বলা হচ্ছে স্টেপস অফ প্ল্যানিং। প্রথমেই বলছে যে লক্ষ্য নির্ধারণ। কি করতে হবে? পরিকল্পনার প্রথমে হচ্ছে সেটিং অবজেক্টিভস বা সেটিং গোল। প্রথম ধাপে প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করা হয়। স্বল্পমেয়াদী অল্প সময়, আবার দীর্ঘমেয়াদী একটা টার্গেট থাকে। এই লক্ষ্যই পুরো পরিকল্পনা প্রক্রিয়াকে দিক নির্দেশনা দেয়। উদাহরণস্বরূপ একটি কোম্পানি আগামী বছর লাভ 20% বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করতে পারে। অর্থাৎ কোনো একটা প্রতিষ্ঠান বললো যে না, আমরা তো এখন মুনাফা যা হচ্ছে, এবছর কি হচ্ছে 10 কোটি টাকা মুনাফা হয়েছে, আগামী বছর আমরা চাচ্ছি 20% মোর, অর্থাৎ 12 কোটি টাকা কি চাই, আমি মুনাফা অর্জন করতে চাই। তো 12 কোটি টাকা মুনাফা অর্জন করতে হলে এটা তো টার্গেট নিলেন, ঘটনা তো ঘটবে আগামী বছর, বাস্তবায়ন হবে আগামী বছর। তার জন্য এখনই চিন্তা ভাবনা করার নামই হচ্ছে পরিকল্পনা। আর এটা হচ্ছে পরিকল্পনার প্রথম ধাপ, লক্ষ্য নির্ধারণ। দুই হচ্ছে বর্তমান অবস্থা বিশ্লেষণ। প্রতিষ্ঠান বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছে তা বিশ্লেষণ করা হয়। উপলব্ধ সম্পদ, কর্মী, প্রযুক্তি ও বাজার পরিস্থিতি বিবেচনায় আনা হয়। এখানে দেখতে হবে খালি আমি শুধুমাত্র লাভ করবো, তো বাজারে তো অন্যান্য প্রতিষ্ঠান আছে, তারা আমাকে কি বাজার ছেড়ে দিবে? না, তাহলে তার কাছ থেকে মানে আমার পজিশনটা কি আছে, এটা আগে নিজের অবস্থাটা অ্যানালাইসিস করা। এই বিশ্লেষণের ভিত্তিতে বাস্তবসম্মত পরিকল্পনা করা সহজ হয়। আসলে যে শুধুমাত্র যে উচ্চবিলাসী পরিকল্পনা করলেই হবে না, যেটা বাস্তবায়নযোগ্য সেরকমই পরিকল্পনা করতে হবে। 3 হচ্ছে এ পর্যায়ে দেখতে হবে ভবিষ্যৎ, ফোরকাস্টিং দ্য ফিউচার, অর্থাৎ ভবিষ্যৎ পরিস্থিতি পূর্বানুমান। তাহলে ভবিষ্যৎ পরিস্থিতি পূর্বানুমান করতে হবে। আমি তো, কারণ আমি পরিকল্পনা করতেছি তো 2026 সালের জন্য, আমি টার্গেট আপনার সেট করছি অথবা আমার অবজেক্টিভ সেট করতেছি, কিন্তু ওই 2026 সালে কি কি হইতে পারে, আন্তর্জাতিক অবস্থা, রাষ্ট্রীয় অবস্থা, এই আমি যে ব্যবসাটা করতে চাচ্ছি সে ব্যবসায়ের অবস্থা, এ নিয়ে কিন্তু কি করতে হবে, একটা সুদূর প্রসারী চিন্তা করতে হবে। তার মানে ভবিষ্যতের চাহিদা, চ্যালেঞ্জ ও সুযোগ সম্পর্কে ধারণা তৈরি করা হয় এই পর্যায়ে। এরপরে দেখতে হবে মার্কেট ট্রেন্ডিং, অর্থাৎ বাজার প্রবণতা, প্রযুক্তিগত পরিবর্তন এবং প্রতিযোগিতা আরও কারা কারা আছে সেটাও বিবেচনায় নিতে হবে। এই পূর্বানুমান ভবিষ্যৎ ঝুঁকি মোকাবেলায় সহায়তা করে। অর্থাৎ ভবিষ্যৎ পরিস্থিতি আমি যত চমৎকারভাবে, ইফেক্টিভভাবে অথবা হচ্ছে অ্যাকুরেটলি মনে করেন যে আমি অ্যানালাইসিস করতে পারবো এবং পূর্বানুমানটা করতে পারবো, আমার কিন্তু কি টার্গেট রিসিভ হওয়ার সম্ভাবনা তত বেশি। 4 হচ্ছে বিকল্প পরিকল্পনা তৈরি, অর্থাৎ আইডেন্টিফাইং অল্টারনেটিভস। এটা কি লক্ষ্য অর্জনের জন্য একাধিক পথ বা বিকল্প পরিকল্পনা তৈরি করা হয়। প্রতিটি বিকল্পের সম্ভাবনা ও ঝুঁকি বিবেচনা করা হয়। এটা সিদ্ধান্ত গ্রহণের আগে তুলনামূলক বিশ্লেষণের সুযোগ দেয়। তার মানে হচ্ছে পরিকল্পনা কিন্তু যে কি, যেমন আমরা যখন বলি যে আমি কোথায় যাব, আমি হয়তো যে কুমিল্লা থেকে ঢাকা যাব, তো কুমিল্লা থেকে ঢাকা যাব, এটা তো হচ্ছে কোন বাসে যাব, এই বাসে যাব। হ্যাঁ, তো এখন গিয়ে দেখলাম যে এই বাস চলে না, তাহলে কি আমি কি শুধু এই বাসের জন্য বসে থাকবো, নাকি আমার বিকল্প পরিকল্পনা হচ্ছে আমার যদি ঢাকা যেতে হয় দরকার হলে আমি অটো, সিএনজি, মাইক্রো, ট্রেন অথবা হচ্ছে অন্য বাস, ঢাকা চিটাগংয়ের বাস, যে কোনোটাই কিন্তু আমি অবশ্যই, এইগুলো হচ্ছে যে আমাদেরকে বিকল্প পরিকল্পনা। এবারে দেখতে পাচ্ছি বিকল্প সমূহ মূল্যায়ন ও নির্বাচন করতে হবে, অর্থাৎ সেরা ফলাফল দিতে পারে এমন বিকল্পটি বেছে নেওয়া হয়। কার্যকারিতা, ব্যয় ও ঝুঁকির দিক থেকে প্রতিটি বিকল্প বিশ্লেষণ করা হয়। এই ধাপে চূড়ান্ত পরিকল্পনা নির্ধারণ করা হয়। অর্থাৎ বিকল্প মূল্যায়নের নির্বাচন হচ্ছে পরিকল্পনা প্রণয়নের পঞ্চম ধাপ।
ছয় হচ্ছে সম্পদ বরাদ্দ, অ্যালোকেটিং রিসোর্স। নির্বাচিত পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সম্পদ নির্ধারণ ও বরাদ্দ করা হয়। মানব সম্পদ, অর্থ, সময় ও উপকরণ পরিকল্পনা অনুযায়ী ভাগ করে দেওয়া হয়। এই ধাপে ভুল হলে পরিকল্পনা বাস্তবায়ন ব্যর্থ হতে পারে। কারণ সম্পদ বরাদ্দ বলতে বোঝানো হচ্ছে যে আপনি তো আইডেন্টিফাই করেছেন যে আপনার এই কাজগুলো করতে হবে, তাহলে প্রত্যেকটা কাজের জন্য টাকা লাগবে, প্রত্যেকটা কাজের জন্য কি লাগবে, সম্পদ লাগবে, মানুষ লাগবে এবং আরো বিভিন্ন উপকরণ লাগবে। এগুলো ভাগ করে দেওয়ার জন্যই বলছে অ্যালোকেটিং রিসোর্সেস। আছে 7 নাম্বার পরিকল্পনা বাস্তবায়ন, ইমপ্লিমেন্টিং দ্য প্ল্যান। এখন নির্ধারিত পরিকল্পনাটি কার্যকরভাবে বাস্তবায়ন করা হয়। এই ধাপে কাজ ভাগ করা, দায়িত্ব নির্ধারণ এবং নির্দেশনা প্রদান করা হয়। সঠিক তদারকি না থাকলে পরিকল্পনা ভেঙে পড়তে পারে। সর্বশেষে হচ্ছে তদারকি ও পর্যালোচনা, মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন। পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা তা নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। যে কোনো বিচ্যুতি হলে তার সংশোধনের ব্যবস্থা নেওয়া হয়। এই ধাপ পরিকল্পনার সফলতা নিশ্চিত করে। এই ধাপগুলো ধারাবাহিকভাবে অনুসরণ করলে একটি সুসংগঠিত ও ফলপ্রসূ পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়। তাহলে আমরা এই 8টা ধাপে একটা পরিকল্পনা কি হয়, তৈরি হয়। সাধারণত আমরা বলছি যে আমরা প্রতিনিয়ত যে পরিকল্পনা করি ছোট্ট স্কেলে হলে সেটা হয়তো মুখে মুখে আমরা করে ফেলতে পারি ইজিলি, কিন্তু যদি বৃহৎ পরিকল্পনা করা হয় একটা দেশের, সেই ক্ষেত্রে কিন্তু যে কি, যেমন হচ্ছে বাজেট করে 1 বছর চালানোর জন্য, মনে করেন যে আপনার বাজেট করে, বাজেটটাও কিন্তু একটা পরিকল্পনা। তাহলে আপনি চিন্তা করেন কতগুলো এই ধাপগুলো অনুসরণ করেই কিন্তু যে কি করা হয়, বাজেট করা হয়। আসেন এবারে আমাদের আজকের পরের যে এটা টপিক্সটা সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ প্ল্যানিং। ইম্পর্টেন্স অফ প্ল্যানিং, পরিকল্পনার গুরুত্ব। গুরুত্ব ওই যে বললাম, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। তার মানে পরিকল্পনাবিহীন জীবন এটা হবে না। আপনারা মনে করেন যে আপনার এই স্কুলে থাকতে এইম ইন লাইফ ছিল রচনা, সেখানে বলা হতো অ্যান এইমলেস লাইফ ইজ এ শিপ উইদাউট এ রাডার। তার মানে কি বলছে যে লক্ষ্যবিহীন একটা জীবন হচ্ছে হালবিহীন নৌকার মতো, ঠিক আছে, জাহাজের মতো। তাহলে এটা কেন বলা হতো? তার মানে হচ্ছে পরিকল্পনাবিহীন। আসলে আমরা প্রতিদিন কিন্তু খেয়াল করে দেখি, আমরা প্রতিদিন বের হয়ে যান, কিন্তু আপনি জানেন আজকে আপনি কোথায় কোথায় যাবেন, যাওয়ার আগে কিন্তু করেন, এটাই কিন্তু পরিকল্পনা। তাহলে পরিকল্পনার গুরুত্বটা আমরা দেখি, এক হচ্ছে লক্ষ্য নির্ধারণ ও দিক নির্দেশনা দেয়। তাহলে পরিকল্পনা একটি প্রতিষ্ঠানের জন্য লক্ষ্য নির্ধারণ করে এবং সেই লক্ষ্য অর্জনে সুনির্দিষ্ট পথ দেখায়। কর্মীদের জন্য এটা স্পষ্ট করে দেয় কোথায় যেতে হবে ও কিভাবে যেতে হবে। এর ফলে সংগঠনের প্রতিটি অংশ একটি অভিন্ন লক্ষ্য অর্জনের জন্য কাজ করে। তাহলে পরিকল্পনার প্রথম গুরুত্ব হচ্ছে যে এটা লক্ষ্য নির্ধারণ করে এবং সেই লক্ষ্যটা কিভাবে বাস্তবায়ন করবে তার জন্য দিক নির্দেশনা দেয়। 2 হচ্ছে ভবিষ্যতের অনিশ্চয়তা মোকাবেলায় সহায়তা করে। তাহলে পরিকল্পনার মাধ্যমে ভবিষ্যতের ঝুঁকি ও সমস্যা সম্পর্কে আগে থেকেই ধারণা পাওয়া যায়। এতে করে ওই যে তেমন একটা ধাপ ছিল ভবিষ্যৎ সম্পর্কে পূর্বানুমান। এতে করে সংগঠন প্রস্তুতি নিয়ে ঝুঁকির মোকাবেলা করতে পারে। বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আছে 3 নম্বরে হচ্ছে কার্যকারিতা ও দক্ষতা বৃদ্ধি। সুনির্দিষ্ট পরিকল্পনার ফলে প্রতিষ্ঠান অপ্রয়োজনীয় ব্যয় ও সময় নষ্ট না করে সঠিকভাবে কাজ করতে পারে। সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়, ফলে কর্মদক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। কার্যকারিতা ও দক্ষতা বৃদ্ধি করে। 4, সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। পরিকল্পনার ভিত্তিতে ম্যানেজাররা যুক্তিসঙ্গত ও সময়োপযোগী সিদ্ধান্ত নিতে পারে। এটি তাদের দ্বিধা ও অনিশ্চয়তা কমায়। দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত প্রতিষ্ঠানের উন্নয়ন ত্বরান্বিত করে। তাহলে পরিকল্পনার গুরুত্ব হচ্ছে বলছে যে এটা সিদ্ধান্ত গ্রহণে কি করে, ম্যানেজারকে সহযোগিতা করে। এছাড়া 5 নম্বরে বলছে বিভিন্ন কাজের মধ্যে এটা সমন্বয় সাধন করে। তাহলে পরিকল্পনা বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় সাধন করে কিভাবে? একটি বড় প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগ থাকে যাদের কাজ একে অপরের উপর নির্ভরশীল। পরিকল্পনার মাধ্যমে এই বিভাগগুলোকে একটি সমন্বিত কাঠামোর মধ্যে আনা সম্ভব হয়। ফলে সংগঠনে বিশৃঙ্খলা কমে এবং সময়মতো কাজ শেষ হয়। 6 নম্বরে দেখা যাচ্ছে যে বলছে অগ্রগতি নিরীক্ষণ ও নিয়ন্ত্রণে সহায়তা করে। তাহলে পরিকল্পনা কি করে? পরিকল্পনা একটি মানদণ্ড তৈরি করে, স্ট্যান্ডার্ড মানে যে টার্গেট, তো যার মাধ্যমে অগ্রগতি পরিমাপ করা যায়। যদি পরিকল্পনা অনুযায়ী কাজ না হয় তাহলে দ্রুত সংশোধনী পদক্ষেপ নেওয়া হয়। এটি নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরো কার্যকরী করে তোলে। 7 নম্বর আছে পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে সহায়তা করে।
পরিকল্পনা সংগঠনকে চলমান বাজার ও প্রযুক্তিগত পরিবর্তনের সাথে মানিয়ে নিতে প্রস্তুত করে। একটি ভালো পরিকল্পনা নমনীয় হয় এবং প্রয়োজনে পরিবর্তন করা যায়। এতে করে প্রতিষ্ঠান টিকে থাকতে পারে এবং প্রতিযোগিতায় এগিয়ে যেতে পারে। 8 নাম্বার হচ্ছে উদ্ভাবন ও সৃজনশীলতা সৃষ্টি করে। পরিকল্পনার সময় বিভিন্ন বিকল্প ও নতুন পদ্ধতি নিয়ে চিন্তা করা হয়। এতে করে সৃজনশীল ধারণা ও উদ্ভাবনী পন্থা বের হয়ে আসে। পরিষ্কার দিক নির্দেশনা থাকলে কর্মীরাও নতুন কিছু করতে উৎসাহ পায়। তাহলে আমরা 8টা কি পেলাম? পরিকল্পনার গুরুত্ব পেলাম, পয়েন্ট পেলাম। এই প্রত্যেকটা পয়েন্টই কিন্তু হচ্ছে কি পরিকল্পনার গুরুত্ব। তবে পরিকল্পনা থেকে আপনাকে গুরুত্ব পড়ার আগে সব সময় আপনি পরিকল্পনা প্রণয়নের যে পদক্ষেপগুলো আছে সে ধাপগুলো একটু ভালোভাবে পড়বেন, তাহলে তার সাথে মিলিয়ে কিন্তু কি গুরুত্বটা উত্তর দেয়া আছে এখানে। নেচার অফ প্ল্যানিং, পরিকল্পনার প্রকৃতি, নেচার অনেকটা এটা বৈশিষ্ট্য স্টাইলে। তাহলে পরিকল্পনার প্রকৃতি কি? পরিকল্পনা হলো ব্যবস্থাপনার প্রাথমিক ও মৌলিক কার্যাবলীর একটি। তাহলে ব্যবস্থাপনার প্রাথমিক কাজ কি? পরিকল্পনা। কেন? কারণ ব্যবস্থাপনা চক্রে সবার আগে পরিকল্পনা প্রণয়ন করা হয়, আর শেষ কাজ নিয়ন্ত্রণ। এটি ভবিষ্যতের কার্যক্রম সম্পর্কে আগেভাগে চিন্তা ভাবনা করে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া। আমরা দেখছি এই পরিকল্পনার নেচারগুলো, প্রকৃতি বা স্বভাবগুলো আমরা দেখি। প্রথমে বলছে যে পরিকল্পনা ফিউচারে ওরিয়েন্টেড, ভবিষ্যৎমুখী। প্রশ্ন আসবে ব্যবস্থাপনার কোন কাজটি ভবিষ্যৎমুখী? ব্যবস্থাপনার পরিকল্পনা হচ্ছে ভবিষ্যৎমুখী। আবার কোন কাজটি পশ্চাৎমুখী, মানে পিছনের দিকে তাকিয়ে থাকে, সেটা হচ্ছে ব্যবস্থাপনার শেষ কাজ নিয়ন্ত্রণ। তাহলে এই জায়গায় আমরা একটু খেয়াল রাখবো, কেমন? তাহলে ভবিষ্যৎ পরিকল্পনার মূল লক্ষ্য হলো ভবিষ্যতে অনিশ্চয়তা দূর করে সংগঠনকে একটি নির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত করা। এটি আগাম চিন্তার ফল, যাতে প্রতিষ্ঠানের সম্ভাব্য চ্যালেঞ্জ ও সুযোগ মোকাবেলা করা যায়। পরিকল্পনা ছাড়া ভবিষ্যতে সঠিক প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। দুই হচ্ছে লক্ষ্যভিত্তিক, পরিকল্পনা হচ্ছে গোল ওরিয়েন্টেড। কারণ পরিকল্পনার প্রথম কাজে হচ্ছে আগে লক্ষ্য নির্ধারণ করা, মানে আমি কি করতে চাই। আমি পরিকল্পনা করছি যে আমি কেন পরিকল্পনা করছি, আমার একটা টার্গেট হিসেবের জন্য, গোল হিসেবের জন্য। পরিকল্পনার মাধ্যমে একটি নির্দিষ্ট উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনের রূপরেখা তৈরি হয়। এটি কি করতে হবে, কেন করতে হবে এবং কিভাবে করতে হবে সেই বিষয়গুলো নির্ধারণ করে। সকল কার্যক্রম পরিকল্পনার লক্ষ্য অর্জনের দিকে কি হয়, পরিচালিত হয়। তারপরে বলছে যে পরিকল্পনার আরেকটা প্রকৃতি যে এটা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, ডিসিশন মেকিং প্রসেস। পরিকল্পনার মাধ্যমে বিভিন্ন বিকল্প বিশ্লেষণ করে সবচেয়ে উপযোগী সিদ্ধান্ত নেওয়া হয়। এটি ম্যানেজারের চিন্তা ভাবনা ও বিশ্লেষণী দক্ষতার বহিঃপ্রকাশ। সঠিক পরিকল্পনা সঠিক সিদ্ধান্ত নিশ্চিত করে। 4, কার্যক্রমের দিক নির্দেশনা, গাইডলাইন ফর অ্যাকশন। অর্থাৎ পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতে কর্মকাণ্ডের জন্য একটি রোড ম্যাপ। এর মাধ্যমে কে, কি, কখন, কোথায় এবং কিভাবে কাজ করবে তা নির্ধারিত হয়। ফলে কর্মীরা বিভ্রান্ত না হয়ে লক্ষ্যভিত্তিক কাজ করতে পারে। 5 হচ্ছে ধারাবাহিক ও গতিশীল, কন্টিনিউয়াস অ্যান্ড ডাইনামিক। পরিকল্পনা এককালীন বিষয় নয়, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। ধারাবাহিক বলতে বোঝানো হচ্ছে ধারাকে অতিক্রম না করে, ধারাকে অতিক্রম না করে, মানে একের পর এক, 1, 2, 3, 4, এটা হলো যে ধারাবাহিক। তাহলে বলছে যে পরিকল্পনা একটি ধারাবাহিক প্রক্রিয়া। পরিবেশ পরিবর্তনের সাথে সাথে পরিকল্পনাও পরিবর্তন করতে হয়। এটি নমনীয় এবং সময়োপযোগী হওয়া প্রয়োজন। 6, সর্বস্তরে প্রয়োজনীয়, অ্যাপ্লিকেবল টু অল লেভেলস। বলা হচ্ছে যে এটা সর্বস্তরে কি পরিকল্পনা প্রয়োজন রয়েছে। তাইলে পরিকল্পনা শুধুমাত্র শীর্ষ ব্যবস্থাপনায় সীমাবদ্ধ নয়, প্রতিষ্ঠানের সকল স্তরে, অর্থাৎ উচ্চ, মধ্য এবং নিম্ন, মানে 3 স্তরেই পরিকল্পনার প্রয়োজন হয়। অর্থাৎ প্রতিটি স্তরের জন্য লক্ষ্য অনুযায়ী পরিকল্পনা তৈরি করতে হয়। 7, ভবিষ্যৎ যে ঝুঁকি আছে অনিশ্চয়তা হ্রাসকারী, রিস্ক রিডিউসিং টুল। তাহলে পরিকল্পনা হচ্ছে একটা রিস্ক রিডিউসিং টুল। তার মানে আপনি যথাযথভাবে যদি পরিকল্পনা করেন তাহলে ভবিষ্যতে যে রিস্কটাকে আপনি কি করতে পারেন, কমিয়ে আনতে পারেন। যেমন এক সময় আমাদের কিন্তু যে বন্যা, জলোচ্ছ্বাস, সাইক্লোনে কিন্তু হিউজ পরিমাণ মানুষ মারা যেত, ক্ষয়ক্ষতি হতো, গবাদি পশু। কিন্তু এখন যেহেতু দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা হয়েছে অনেক, এবং পরিকল্পনার অংশ হিসেবে কি সাইক্লোন সেন্টার নির্মাণ করে মনে করেন যে প্রস্তুত হচ্ছে,
এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট করা হয়েছে, উপকূলীয় অঞ্চলে বিভিন্ন লোকজন তৈরি করা হয়েছে। এবং যখনই মনে করেন যে আপনার কি সতর্কতার সংকেত আসে, তখনই সাথে সাথে কিন্তু মনে করেন যে মেজারমেন্ট অনুযায়ী, মানে যে কিছু যে স্ট্র্যাটেজি আছে সেই অনুযায়ী কিন্তু লোকজনকে কি করা হয়, শেল্টার মানে যে সাইক্লোন সেন্টারে নিয়ে আসা হয়, এটি কিন্তু কমিয়ে আনা হয়েছে। তার মানে বলা হচ্ছে তাহলে আমাদের কি হলো, ঝুঁকি হ্রাস করলো কে, পরিকল্পনা। তাইলে ভবিষ্যৎ অনিশ্চয়তা হ্রাসকারী হচ্ছে যে কি, পরিকল্পনা। তাহলে পরিকল্পনা প্রতিষ্ঠানকে অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তোলে। এর মাধ্যমে সম্ভাব্য ঝুঁকি ও সমস্যা পূর্বেই চিহ্নিত করা হয়, ফলে ঝুঁকির মাত্রা অনেকাংশে হ্রাস পায়। আছে ৮, সম্পদ ব্যবহারের দক্ষতা নেই, এফিসিয়েন্ট রিসোর্স ইউটিলাইজেশন। অর্থাৎ পরিকল্পনা সঠিক সময়ে সঠিকভাবে সম্পদ, মানব, অর্থ, সময় ব্যবহারের সুযোগ তৈরি করে। এতে অপচয় কমে এবং কার্যকারিতা বাড়ে, প্রতিষ্ঠান লাভজনকভাবে পরিচালিত হয়। সমন্বয় সাধনের মাধ্যমে, টুল ফর কোঅর্ডিনেশন। তাহলে পরিকল্পনা হচ্ছে সমন্বয় সাধনের মাধ্যম, এটা একটা টুল। পরিকল্পনার মাধ্যমে বিভিন্ন বিভাগ বা টিম একসাথে কাজ করার সুযোগ পায়, সবাই একক উদ্দেশ্যকে সামনে রেখে নিজ নিজ দায়িত্ব পালন করে, ফলে প্রতিষ্ঠানের সমন্বয় ও শৃঙ্খলা বজায় থাকে। তাহলে আমরা পড়লাম যে পরিকল্পনার আপনার কি এই গুরুত্ব। পারপাস অফ প্ল্যানিং, পরিকল্পনার তাহলে উদ্দেশ্য কি, চলুন আমরা এবারে দেখি যে অবজেক্ট পারপাস, পরিকল্পনার পারপাসটা কি। এটা আমাদের একদম সিলেবাসে দেওয়া আছে। তাহলে বলছে যে পরিকল্পনা হলো ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ ও প্রাথমিক কার্যক্রম, যার মূল উদ্দেশ্য হলো ভবিষ্যতের জন্য সুসংগঠিত কার্যক্রম নির্ধারণ করা। সঠিক পরিকল্পনার মাধ্যমে একটি প্রতিষ্ঠান তার লক্ষ্য পূরণে সুপরিকল্পিত পথে অগ্রসর হতে পারে। নিচে পরিকল্পনার উদ্দেশ্যগুলো আমরা যদি দেখি, ১ নম্বর হচ্ছে লক্ষ্য নির্ধারণ ও অর্জন। তাহলে পরিকল্পনার মূল উদ্দেশ্য হচ্ছে লক্ষ্য নির্ধারণ করা এবং কিভাবে সেটা অর্জন করবে তার জন্য একটা রোডম্যাপ তৈরি করা। হ্যাঁ, তাহলে এখন যেমন আমাদের দেশে কিন্তু এখনো নির্বাচন হয় না, সামনে নির্বাচন হবে, তাহলে নির্বাচনকে টার্গেট করে একটা রোডম্যাপ তৈরি করছে, এটা কিন্তু পরিকল্পনা, এটা কিন্তু প্ল্যান, এটা এখনো বাস্তবায়ন শুরু হয় নাই, কিন্তু এটা কি প্ল্যান। তাহলে পরিকল্পনার প্রধান উদ্দেশ্য হলো প্রতিষ্ঠানের স্বল্প দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করা, লক্ষ্যের দিক নির্দেশনা অনুযায়ী কাজগুলো সাজানো হয় যেন তা বাস্তবায়ন করা যায়। এতে সকল স্তরের কর্মীরা সুনির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী কি করে, যে কাজ করতে পারে। এরপরে ২ নম্বরে বলা হচ্ছে ভবিষ্যতের অনিশ্চয়তা হ্রাস। পরিকল্পনা আরেকটা উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যৎ অনিশ্চিত সবসময়। আপনি ভাবছেন যে আগামীকালটা আসলে যে এমন যাবে, তো আপনি যা ভাবছেন সেটা নাও তো হতে পারে, তাহলে এটা একটা রিস্ক। কারণ আপনি যা ভাবছেন তা না হওয়া মানেই হচ্ছে যে কি, আপনার প্রতিষ্ঠান কিন্তু রিস্কে পড়তেছে। সুতরাং এই পরিকল্পনা কি করে, পরিকল্পনার মাধ্যমে বৈজ্ঞানিকভাবে ভবিষ্যৎটা কি করা হয়, বিচার বিশ্লেষণ করা হয়। বিচার বিশ্লেষণ করলে আপনার ভুল হওয়ার সম্ভাবনাটা কিন্তু কম হয়, কারণ অনুমান করে, অ্যাজাম্পশনের উপরে ভিত্তি করে কিন্তু পরিকল্পনা করা হয়। কিন্তু সেটা কিন্তু যে কাল্পনিক কোনো বিষয় না, কারণ মনে রাখতে হবে পরিকল্পনার সামনে এটা বলা হয়েছে যে যদি পরিবাদ দেয় তাহলে কল্পনা থাকে, তাহলে কল্পনা আর পরিকল্পনা কিন্তু এক কথা না। পরিকল্পনার সামনে পরিশব্দটি বসেছে কিন্তু বিশেষত্বে, মানে এটা স্পেশাল, মনে করেন যে ইমাজিনেশন, কল্পনা। হ্যাঁ, এটা আমরা যে কাল্পনিক গল্প কাহিনী বলি ওই রকম কল্পনা না, এটা বাস্তবায়ন যোগ্য। তারপর হচ্ছে যে ৩ নম্বরে সম্পদের কার্যকর ব্যবহার, অর্থাৎ অর্থ, সময় ও অন্যান্য সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা হচ্ছে পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য। যথাযথ পরিকল্পনা ছাড়া সম্পদের অপচয় ঘটে। পরিকল্পনার মাধ্যমে সর্বোচ্চ দক্ষতা অর্জন করা সম্ভব হয়। আচ্ছা, ৪ নাম্বার কার্যক্রমের সমন্বয় সাধন, কোঅর্ডিনেশন অফ অ্যাক্টিভিটিস। প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ ও কর্মীদের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে একসাথে কাজ করার পরিবেশ তৈরি করে কে, পরিকল্পনা। পরিকল্পনার মাধ্যমে সবার কাজ একটি অভিন্ন লক্ষ্য অর্জনের দিকে পরিচালিত হয়, ফলে দ্বন্দ্ব ও বিভ্রান্তি কমে যায়। ৫ নাম্বার উদ্দেশ্যটা পরিকল্পনা কর্মপরিকল্পনা নিয়ন্ত্রণের ভিত্তি তৈরি করে। তাহলে বলছে পরিকল্পনা একটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ব্যবস্থার ভিত্তি, কাজের অগ্রগতি পরিকল্পনার আলোকে মূল্যায়ন করা হয়, এতে ত্রুটি সংশোধন সহজ হয় এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব হয়। ৬, সৃজনশীলতা উদ্ভাবন উৎসাহিত করে। তাহলে পরিকল্পনার মাধ্যমে নতুন আইডিয়া ও পদ্ধতির সুযোগ সৃষ্টি হয়। ম্যানেজাররা ভবিষ্যতের সমস্যা সমাধানে সৃজনশীল চিন্তা করতে পারেন, এতে প্রতিযোগিতামূলক সুবিধা তৈরি হয়। ৭, ঝুঁকি ব্যবস্থাপনা, ম্যানেজিং রিস্ক।
সঠিক পরিকল্পনা সম্ভাব্য ঝুঁকির মূল্যায়ন ও মোকাবেলায় সহায়তা করে। এর মাধ্যমে ঝুঁকির মাত্রা হ্রাস পায় এবং বিপর্যয় এড়ানো যায়। পরিকল্পিত ঝুঁকি নেওয়া প্রতিষ্ঠানকে সাহসী সিদ্ধান্ত নিতে কি করে? সাহায্য করে। ৮. টাইম ম্যানেজমেন্ট, সময় ব্যবস্থাপনা। পরিকল্পনার মাধ্যমে সময়মতো কাজ সম্পাদনের একটি কাঠামো নির্ধারণ হয়। এতে সময়ের অপচয় রোধ হয় এবং উৎপাদনশীলতা বাড়ে। প্রতিটি কার্যক্রমের জন্য নির্ধারিত সময় মেনে চলা সম্ভব হয়। সময় ব্যবস্থাপনা, এই যে এখন আপনারা বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, সময়টা কিন্তু যে কি এখন একদমই লিমিটেড সময়, 1 মাসেরও কম সময় আছে। তাহলে 1 মাসেরও এই কম সময়টাকে কিন্তু কি এটা সর্বোচ্চ মনে করেন যে ব্যবহারের জন্য আপনারা কিন্তু প্রতিনিয়ত রুটিন করছেন। এই রুটিনটা কিন্তু একটা পরিকল্পনা। তার মানে কি এই রুটিনটা হচ্ছে আপনার একটা টাইম ম্যানেজমেন্ট করছেন। কেমন? সুতরাং পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো প্রতিষ্ঠানের লক্ষ্য পূরণের সকল সম্পদ ও প্রচেষ্টাকে একটি সুশৃঙ্খল কাঠামোর মধ্যে আনয়ন। এর মাধ্যমে ভবিষ্যতে ঝুঁকি হ্রাস, সম্পদের কার্যকর ব্যবহার এবং সকল স্তরের কার্যক্রমের সমন্বয় নিশ্চিত করা হয়। সঠিক পরিকল্পনা ছাড়া কোনো প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে না। চলুন আমরা যাই টাইপস অফ প্ল্যানিং, অর্থাৎ পরিকল্পনার প্রকারভেদ। আপনার এমসিকিউ কোশ্চেন পরিকল্পনার প্রকারভেদ থেকে বেশি আসবে, ছোট্ট ছোট্ট প্রশ্নও কিন্তু যে আসতে পারে। হ্যাঁ, যাই আসুক, তো পরিকল্পনার প্রকারভেদটা আমরা পড়ি ভেরিয়াস ধরনের বিভিন্নভাবে। যেমন মানুষের যেমন প্রকারভেদ করে না, বিবাহিত অবিবাহিত, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম, এই যে বিভিন্ন মনে করেন যে বেসিসে কি করে মানুষের যেমন একটা কি করে যে টাইপস, অর্থাৎ মানুষের মধ্যে একটা পার্থক্য ডিফারেন্সিয়েট করা যায়, ঠিক পরিকল্পনার ক্ষেত্রেও কিন্তু এরকম অসংখ্য আছে। কিন্তু আমরা এতগুলোর মধ্যে যাব না, আপনারা পড়েছেন এগুলো বিস্তারিত। আরও একটু আপনারা আপনাদের উচ্চ মাধ্যমিকের যে বইটা আছে সেই বইটা একটু দেখবেন। অনার্স প্রথম বর্ষেও মনে করেন যে আমাদের প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট আছে। বাজারে যে কোনো একটা বই নিয়ে মনে করেন যে বাজারে ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য বাজারে মনে করেন যে অনেক বই আছে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, সেটা নিয়ে দেখবেন যে এটার মধ্যে বিস্তারিত আছে অনেকগুলো, আপনি যদি পড়েন। কিন্তু তারপরে আমরা আপনাদেরকে কিন্তু যে একটা ব্রডার সেন্সে একটা ধারণা দিয়ে যাচ্ছি। তাহলে বলছে পরিকল্পনার প্রকারভেদে বলছে যে বিভিন্ন স্তরেরও প্রয়োজনে বিভিন্ন ধরনের পরিকল্পনা করা হয়ে থাকে। সাধারণত লক্ষ্য, সময়কাল ও প্রয়োগের ভিত্তিতে পরিকল্পনা বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। আমরা এখানে ভাগগুলো একটু দেখাচ্ছি। 1 নম্বরে হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং। কি স্ট্র্যাটেজিক প্ল্যানিং? তাহলে এটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সাধারণত 3 হতে 5 বা তার অধিক বছরের জন্য কি করা হয়? তৈরি করা হয়। প্রতিষ্ঠানের সামগ্রিক লক্ষ্য নির্ধারণ ও ভবিষ্যতের দিক নির্দেশনা প্রদান এর উদ্দেশ্য। যেমন নতুন বাজারে আপনি একটা প্রোডাক্ট নিয়ে নতুন বাজারে যদি প্রবেশ করতে চান, নতুনভাবে বা একটা নতুন পণ্য উদ্ভাবন যদি করতে চান, বা পৃথিবীর অন্য দেশে আন্তর্জাতিকভাবে আবার আপনার ন্যাশনাল বাজারটাকে আন্তর্জাতিক বাজারে যদি সম্প্রসারণ করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? কৌশলগত পরিকল্পনা করতে হবে। এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। 2 হচ্ছে টেকটিক্যাল প্ল্যানিং। খেয়াল করে দেখেন, টেকটিক্যাল কৌশল বাস্তবায়ন পরিকল্পনা। এটি মধ্যমেয়াদী পরিকল্পনা যা কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নের জন্য গঠিত হয়। সাধারণত বিভিন্ন বিভাগ বা ইউনিটের জন্য পৃথকভাবে তৈরি করা হয়। উদাহরণ হলো বিপণন বিভাগের বার্ষিক বিক্রয় পরিকল্পনা, মানব সম্পদ বিভাগের নিয়োগ পরিকল্পনা ইত্যাদি। এগুলো হচ্ছে যে কি কৌশল বাস্তবায়ন পরিকল্পনা। 3 হচ্ছে কার্য পরিচালনা। এটা হচ্ছে অপারেশনাল। খেয়াল করবেন, স্ট্র্যাটেজিক, টেকটিক্যাল এবং অপারেশনাল। অপারেশনাল বাংলা করেছি আমরা কার্য পরিকল্পনা অথবা কার্য পরিচালনা পরিকল্পনা। এটি স্বল্পমেয়াদী পরিকল্পনা, সাধারণত দৈনন্দিন বা মাসিক ভিত্তিতে এটা কি করা হয়? তৈরি করা। অর্থাৎ প্রতিদিন তো আপনার কাজ হচ্ছে, কাজ করার জন্য মানে যে আপনার যে পরিকল্পনাটা থাকে মানে অপারেশনের জন্য, মানে কাজ চলমানটা মানেই হচ্ছে যে কি অপারেশন অনগোয়িং। এই অনগোয়িং অপারেশনের কার্যক্রমের জন্য যে পরিকল্পনা করা হয় সেটা হচ্ছে অপারেশনাল প্ল্যানিং। বাস্তব কাজ সম্পাদনের নির্দিষ্ট নীতি প্রদান, উদাহরণস্বরূপ সাপ্তাহিক কাজের তালিকা, দৈনিক উৎপাদন সূচি, এরকম আমরা বিভিন্নভাবে এই পরিকল্পনা করি। এরপরে আছে যে সিঙ্গেল ইউজ প্ল্যানিং, এককালীন পরিকল্পনা বা একার্থক পরিকল্পনা। আপনারা পড়ছেন সিঙ্গেল ইউজ প্ল্যানিং। সিঙ্গেল ইউজ প্ল্যান হচ্ছে কোনো একটি নির্দিষ্ট প্রকল্প বা কার্যক্রমের জন্য একবারের জন্য তৈরি হয়। এই পরিকল্পনা কাজ শেষ হলে বাতিল হয়ে যায়। উদাহরণ হচ্ছে যে একটি বিশেষ ইভেন্ট বা প্রজেক্ট বাস্তবায়নের জন্য পরিকল্পনা। এখন আমরা সবসময় বলি যে পদ্মা সেতু তৈরির জন্য একটা পরিকল্পনা, এটা কি হবে?
এটা হচ্ছে যে সিঙ্গেল ইউজ প্ল্যান, কারণ এটাকে সেকেন্ড টাইম আরেকটা ইয়ার মধ্যে আরেকটা পদ্মা সেতু যদি বানায় পদ্মার উপরে, এই প্ল্যান দিয়ে মনে করেন যে কি সেটা করা যাবে না। তাহলে কিছু কিছু পরিকল্পনা আছে, অর্থাৎ যেটাকে আমরা বলছি প্রজেক্ট। প্রজেক্ট কিন্তু একটা একাত্মক পরিকল্পনা আপনার আসবে, হয়তো আসলো এই যে প্রজেক্ট কি একাত্মক নাকি আপনার স্ট্যান্ডিং প্ল্যান, তাহলে আপনি বলবেন যে না এটা সিঙ্গেল ইউজ প্ল্যান অর্থাৎ একাত্মক পরিকল্পনা। ঠিক আছে, তাহলে এছাড়া প্রোগ্রামও কিন্তু একাত্মক পরিকল্পনা, এটা শেষ হয়ে গেলে পরবর্তীতে আর মনে করেন যে কি এটা আর কোথাও ব্যবহার করা যাবে না। আছে স্থায়ী পরিকল্পনা, স্ট্যান্ডিং প্ল্যানিং। স্থায়ী স্ট্যান্ডিং আপনার পড়ছেন স্ট্যান্ডিং, তার মানে যে পরিকল্পনা বারবার ব্যবহার করা যায় সেটা হচ্ছে স্ট্যান্ডিং, আর যে পরিকল্পনা শুধু একবার ব্যবহার করা যায় সেটা হচ্ছে সিঙ্গেল ইউজ মানে একার্থক পরিকল্পনা বা এককালীন পরিকল্পনা, যেই নামেই হোক। বারবার ব্যবহৃত হয় এমন কাজের জন্য এই ধরনের পরিকল্পনা তৈরি হয়, যেমন নীতিমালা, এই পলিসি কিন্তু এটা এক ধরনের কিন্তু প্ল্যান, এটা মনে করেন যে স্ট্যান্ডিং প্ল্যান। রুলস নিয়ম কানুন এটা কিন্তু কি স্ট্যান্ডিং প্ল্যান। পদ্ধতি প্রসিডিউর এটা কি স্ট্যান্ডিং প্ল্যান। যেমন কর্মীদের ছুটি নীতিমালা, নিরাপত্তা নিয়মাবলী ইত্যাদি, যেমন ভর্তি নীতিমালা, মনে করেন যে আপনার বিভিন্ন যে পলিসি আছে সরকারি, এটা বারবার মনে করেন যে ব্যবহার হয়, তাহলে এটা হচ্ছে স্ট্যান্ডিং প্ল্যান। 6 হলো আর্থিক পরিকল্পনা, খেয়াল করে দেখেন ফিনান্সিয়াল প্ল্যানিং, প্রতিষ্ঠানের ব্যয় আয় ও বিনিয়োগ সংক্রান্ত পূর্বাভাস ও কৌশল নির্ধারণ করে, বাজেট প্রণয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ। উদাহরণ হচ্ছে বার্ষিক আর্থিক বাজেট, ব্যয় নিয়ন্ত্রণ পরিকল্পনা। যেমন ফিনান্সিয়াল প্ল্যানিং, মনে করে যে আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রি তো কি করে আমাদের বাজেট দেয়, তাহলে বাজেটটা আমাদের বাংলাদেশের আপনার 1 জুলাই থেকে পরবর্তী 30 জুন পর্যন্ত বাংলাদেশটা কিভাবে চলবে, টাকা পয়সা কোথায় থেকে আসবে, কোথায় কোথায় খরচ হবে, এই নিয়ে যে একটা ব্রডার সেন্সে একটা বাজেট উপস্থাপন করে, মনে রাখতে হবে যে এটি কিন্তু একটা প্ল্যান, এটা একটা প্ল্যান। তাহলে এই প্ল্যানটা এটা হচ্ছে কি আর্থিক প্ল্যান, এই আর্থিক পরিকল্পনাটা করে থাকে কি ফিনান্স মিনিস্ট্রি বা ফিনান্স ডিপার্টমেন্ট। আসেন হিউম্যান রিসোর্স প্ল্যানিং, প্রতিষ্ঠানের প্রয়োজনীয় মানব সম্পদের চাহিদা নির্ধারণ ও তার যোগান নিশ্চিত করাই এর মূল উদ্দেশ্য। এতে নিয়োগ, প্রশিক্ষণ ও পদোন্নতির পরিকল্পনা অন্তর্ভুক্ত হয়। উদাহরণস্বরূপ হচ্ছে আগামী বছরের জন্য 10 জন দক্ষ কর্মী নিয়োগের পরিকল্পনা। তাহলে এটা হচ্ছে যে হিউম্যান রিসোর্স প্ল্যানিং, মানব সম্পদ পরিকল্পনা। আছে জরুরি পরিকল্পনা, কন্টিনজেন্সি প্ল্যানিং, অনাকাঙ্ক্ষিত বা অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রাখা হয়, এটি একটি বিকল্প পরিকল্পনা হিসেবে কাজ করে। উদাহরণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগে অফিস চালু রাখার ব্যাকআপ পরিকল্পনা হচ্ছে যে কি জরুরি পরিকল্পনা। এছাড়া কিন্তু আরেক ধরনের পরিকল্পনা আছে, আপনি দেখবেন তখন আমরা বলি যে কিন্তু যে যেমন একটা মাস্টার প্ল্যান, সামগ্রিক পরিকল্পনা। তো এটা কোনো অসুবিধা না, আপনি বলবেন যে প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগ উপবিভাগের জন্য যে পরিকল্পনা করা হয় সেটা হচ্ছে যে কি মাস্টার প্ল্যান। আঞ্চলিক পরিকল্পনা, তাহলে আঞ্চলিক পরিকল্পনা একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য যে পরিকল্পনা করা হয় সেটা আঞ্চলিক পরিকল্পনা। বিভাগীয়, একটা বিভাগের জন্য যে পরিকল্পনা করা হয় সেটা হচ্ছে বিভাগীয় পরিকল্পনা। এছাড়া আরেক ধরনের আছে মেয়াদের ভিত্তিতে 3 প্রকার, স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। তা আপনাকে যদি বলে স্বল্প মেয়াদী, তার মানে 1 বছরের কম সময়ের জন্য যে যে পরিকল্পনা করা হয়, মানে বাস্তবায়নতে 1 বছরের কম সময় লাগবে, সেটা হচ্ছে যে কি স্বল্প মেয়াদী। মধ্যমেয়াদী হচ্ছে 1 হইতে 5 বছর, আর দীর্ঘমেয়াদী হচ্ছে 5 বছর প্লাস যদি হয়, এটা হচ্ছে কি একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। মনে রাখতে হবে যে পরিকল্পনার প্রকারভেদটা কিন্তু ইম্পর্টেন্ট, এখানে ভেরিয়াস মনে করেন যে কোনাকাঙ্ক্ষী আছে। সুতরাং যেহেতু এই হাইড অ্যান্ড সিক খেলার জায়গা আছে, এখান থেকে কিন্তু এমসিকিউ বলেন, বিভিন্ন ধরনের প্রশ্ন বলেন, বলার সুযোগ আছে। প্রত্যেকটা হেড দিয়ে কি করা যাবে, প্রশ্ন করা যাবে। প্রত্যেকটা শিরোনামের মনে করেন যে বৈশিষ্ট্য আছে, উদ্দেশ্য আছে, অথবা গুরুত্ব আছে, এগুলোকে দিয়ে মনে করেন যে কি প্রশ্ন তৈরি করা যাবে। তাই এগুলো আমরা খুব ভালোভাবে একটু বুঝে বুঝে পড়বো। আসলে আমরা তো বলছি আপনারা তো 5-6 বছর ধরে পড়ে আসছেন, তো সুতরাং এটা আপনাদের জন্য খুব একটা কঠিন কোনো বিষয় না। আপনারা শুধু যদি একবার রিভিশন দেন, আর আমাদের এই ক্লাসগুলো যদি আপনারা শুধু শুধু কোথাও যাচ্ছেন হেডফোনটা কানে দিয়ে যদি আপনি ক্লাসটা যদি একটু করে ফেলেন, মাঝে মাঝে করলেন, তাহলে এটা হচ্ছে কি আপনাকে শানিত করবে আর কি। আপনার স্মৃতি থেকে বিস্তৃত হয়ে যাওয়া কিছু কিছু ইনফরমেশন সেগুলো আবার নিয়ে আসবে আর কি সামনে। আমরা মনে হবে যে হ্যাঁ এটা তো পড়ছি, এটা তো আমি পড়েছি, তার মানে হচ্ছে এটা হচ্ছে জাস্ট পুরনো কথাটা মনে করিয়ে দেয়া, আপনাদেরকে ব্যবস্থাপনা শেখানোর জন্য আসলে যে কি এই ক্লাস না। আসেন এবার হচ্ছে আমাদের পরিকল্পনার উদ্দেশ্য সমূহ, অবজেক্টিভস অফ প্ল্যানিং। অবজেক্টিভস অফ প্ল্যানিং এর মধ্যে একই জিনিস ভবিষ্যৎ কর্মকাণ্ডের দিক নির্দেশনা প্রদান,
অর্থাৎ পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো প্রতিষ্ঠানের কার্যক্রমের জন্য একটি নির্দিষ্ট পথ বা নির্দিষ্ট রূপরেখা নির্ধারণ করা। এটি ব্যবস্থাপকদের কে কি করবে, কখন ও কিভাবে করবে এ বিষয়ে স্পষ্ট ধারণা দেয়। ফলে সংস্থা একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের দিকে সংগঠিতভাবে এগিয়ে যেতে পারে। 2 হচ্ছে লক্ষ্য অর্জনের সহায়তা, অ্যাচিভিং অর্গানাইজেশনাল গোল। তাহলে পরিকল্পনা প্রতিষ্ঠানের ছোট বড় সব লক্ষ্য নির্ধারণ করে এবং তা অর্জনের জন্য কৌশল নির্ধারণ করে। এটি লক্ষ্যকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণ করে। লক্ষ্যহীনভাবে পরিচালনার চেয়ে পরিকল্পিতভাবে পরিচালনা বেশি কার্যকর। আচ্ছা, অনিশ্চয়তা হ্রাস, রিডিউসিং আনসার্টেনিটি। তার মানে পরিকল্পনা যদি আপনি করেন তাহলে আপনি ভবিষ্যৎ সম্পর্কে কিন্তু আগেই কি করবেন, চিন্তা ভাবনা করবেন, অ্যানালাইসিস করবেন, পূর্বানুমান করবেন, খোঁজ খবর নেবেন। খোঁজ খবর নিয়ে ইনফরমেশনটা মনে করেন যে গ্যাদার করে সেটাকে অ্যানালাইজ করে কিন্তু আপনি সিদ্ধান্ত নেবেন। তখন দেখা যাবে যে কি ঝুঁকিটা হ্রাস পাবেন। জাস্ট হচ্ছে যে এখন মনে করেন যে কি আপনি বের হচ্ছেন, বের হয়ে দেখলেন যে কি এই আগে হঠাৎ করে দেখলেন যে আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে, আপনি ভিজে গেলেন। তাহলে আপনি কেন ভিজে গেলেন? আপনি এই 2 ঘন্টায় কি ফোরকাস্ট করতে পারেন নাই? আপনি কি বাইর হওয়ার আগে কি একটু আকাশটা একটু দেখেন নাই? অথবা আপনার কি মনে রাখা দরকার ছিল না যে এখনো পর্যন্ত কিন্তু যে যদিও শরৎ কিন্তু এখনো কিন্তু কি বৃষ্টি হতে পারে? তাহলে আপনি যদি একটা ছাতা যদি রাখতেন এই বিষয়টাকে প্রেডিক্ট করে, তাহলে আপনি কিন্তু ভিজতেন না। তার মানে হচ্ছে আপনি আসলে যে চিন্তা করেন না, আপনি নিজেও বলেন যে উফরে কেন যে ছাতাটা নিয়ে বের হলাম না। তার মানে আপনি একটু চিন্তা করলে, ডিপলি করলেই কিন্তু যে কি আপনি ছাতা নেওয়ার কথাটা কিন্তু মনে পড়তো এবং তার যৌক্তিকতাও মনে পড়তো। এটাকে বলা হচ্ছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তার মানে আপনার ভাবাটা কি হয় না, টু দি পয়েন্ট হয় না। তাহলে ভাবা মানে হচ্ছে যে কি করা, পরিকল্পনা করা। সুতরাং আপনি যদি সঠিকভাবে পরিকল্পনা করতে পারেন তাহলে আপনার কি ভবিষ্যৎ অনিশ্চয়তাটা কি হবে, যে হ্রাস হবে। সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিতকরণ, অর্থাৎ অপটিমাম ইউটিলাইজেশন অফ রিসোর্স, অর্থাৎ আপনার সম্পদগুলো কোন সম্পদ কোথায় আছে সেটা কিভাবে আপনি ব্যবহার করবেন সেটা যদি আপনি চিন্তা করেন টু দি পয়েন্টে, তাহলে দেখা যাবে যে আপনার ভুল ত্রুটি হওয়ার কি সম্ভাবনা কম, এবং হচ্ছে যে আপনার সম্পদ অব্যবহৃত থাকার সম্ভাবনাও কম। কি বলছে? পরিকল্পনার মাধ্যমে মানব, অর্থ, সময় ও প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ সম্পদের অপচয় কমানো সম্ভব। যথাযথ পরিকল্পনা করলে প্রতিটি সম্পদ যথাস্থানে এবং যথাসময়ে ব্যবহার হয়, ফলে উৎপাদনশীলতা ও লাভজনকতা বাড়ে। 5 হচ্ছে কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করে, এনশিওরিং ইফেক্টিভ কন্ট্রোল, অর্থাৎ পরিকল্পনা একটি মানদণ্ড হিসেবে কাজ করে যার উপর ভিত্তি করে বাস্তব কাজের অগ্রগতি পরিমাপ করা যায়। যদি কার্যক্রম পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় তবে তার সংশোধনের সুযোগ পাওয়া যায়। এতে কার্যকর তদারকি ও নিয়ন্ত্রণ সহজ হয়। 6 সময় ও ব্যয়ের সাশ্রয়, পরিকল্পনার মাধ্যমে অপ্রয়োজনীয় কাজ, দ্রুততা এবং বিলম্ব কমিয়ে আনা যায়। এতে সময় ও খরচ দুই সাশ্রয় হয়, যা প্রতিষ্ঠানকে প্রতিযোগিতামূলক সুবিধা দেয়। একই সঙ্গে এটি দক্ষতা বাড়ায়। 7 পরিবর্তনের সঙ্গে অভিযোজন, পরিকল্পনা সংস্থাকে পরিবর্তিত পরিস্থিতি, প্রযুক্তি, বাজার বা চাহিদার সঙ্গে মানিয়ে নিতে সহায়তা করে। পরিকল্পনা থাকলে হঠাৎ পরিবর্তনকে ঝুঁকিমুক্তভাবে গ্রহণ করা যায়। এটি একটি এটা তৈরি করে। ঠিক আছে, তার মানে হচ্ছে এটা পরিবর্তনের সাথে কি করতে পারে, অভিযোজন হয়। 8 কর্মীদের মধ্যে মনে করেন যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি, পরিকল্পনার মাধ্যমে বিভিন্ন বিভাগের কাজ ও দায়িত্ব স্পষ্ট হয়, ফলে বিভ্রান্তি কমে এবং সকল কর্মী একটি অভিন্ন লক্ষ্যে কাজ করতে পারে। এতে দলগত চেতনা ও আন্তঃসম্পর্ক উন্নত হয়। তার মানে আমরা বুঝলাম যে পরিকল্পনা একটা প্রতিষ্ঠানে অনেকগুলো উদ্দেশ্যকে নিয়েই কিন্তু কি পরিকল্পনা প্রণয়ন করা হয়। আমাদের আপনারা কিন্তু একটা একজন কমেন্ট করছিলেন, আমি যখন লাইভ একটা ক্লাস নিয়েছিলাম সেখানে বলছিলেন যে ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ স্যার, এমবিওটা একটু বুঝিয়ে দিবেন। ঠিক আছে, আশা করি যে উনি যিনি প্রশ্নটা করেছিলেন উনি আজকের ক্লাসে আছেন, এবং আপনি যদি থাকেন আপনি একটা রিভিউ দিবেন, কেমন কমেন্টে লিখবেন। তাহলে ম্যানেজিং বাই অবজেক্টিভস, এমবিও, যার বাংলা হচ্ছে উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনা, এটাকে আমরা ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভসও বলি। তার মানে কি উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা। তাহলে উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনাটা এটা পিটার ড্রাকারের একটা নতুন তত্ত্ব। আমরা একটু দেখি এটা কি। অর্থাৎ উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা হলো এমন একটি ব্যবস্থাপনা কৌশল, এটা একটা কিন্তু ব্যবস্থাপনা কৌশল যেখানে প্রতিষ্ঠানের সামগ্রিক লক্ষ্য ও উদ্দেশ্যগুলোকে কর্মীদের ব্যক্তিগত লক্ষ্য ও দায়িত্বের সঙ্গে মিলিয়ে কাজ পরিচালনা করা হয়। এই ধারণাটি প্রথম
পিটার এফ ড্রাকার। তাহলে উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনাটা দিয়েছেন পিটার এফ ড্রাকার উপস্থাপন করেন। এতে শীর্ষ ব্যবস্থাপক ও কর্মীরা, শীর্ষ ব্যবস্থাপক যারা প্ল্যান করেন আর কর্মী যারা বাস্তবায়ন করেন, উভয়ে মিলে একসাথে কি করে? লক্ষ্য নির্ধারণ করেন। তার মানে এখানে লক্ষ্য নির্ধারণের দুজনেরই ভূমিকা আছে, শীর্ষ ব্যবস্থাপক প্লাস হচ্ছে বাস্তবায়নকারী কর্মী, এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তা অর্জনের জন্য পরিকল্পনা ও কার্যক্রম নির্ধারণ করেন। এবং এটা কত দিনের মধ্যে টার্গেটটা অ্যাচিভ হবে সেটা কিন্তু যে কি করে ফেলা হয়, নির্দিষ্ট করে ফেলা হয়। তাহলে কি বলছে, আমরা যদি একটু মোটা দাগে দেখি, এই যে উদ্দেশ্য অর্থাৎ উদ্দেশ্য নির্ধারণে অংশগ্রহণ, অর্থাৎ ব্যবস্থাপক ও কর্মীরা একত্রে বসে বাস্তবমুখী ও পরিমাপযোগ্য কি করে লক্ষ্য এখানে ঠিক করেন। স্পষ্ট লক্ষ্য, এখানে লক্ষ্যটা কি থাকে? সুনির্দিষ্ট, অর্থাৎ প্রত্যেক কর্মীর দায়িত্ব লক্ষ্যের মধ্যে কোনো বিভ্রান্তি থাকে না। কারণ যারা বাস্তবায়ন করে তারা জানে যে এই লক্ষ্যটা আসলে যে নির্ধারণে আমাদের ভূমিকা ছিল, আমরা জানি এটা কিভাবে করতে হবে, কেন করতে হবে, কতদিনের মধ্যে করতে হবে। যেহেতু এই বিষয়গুলো, যেহেতু লক্ষ্য নির্ধারণ অর্থাৎ গোল ফর্মুলেটিং এর সময় বা গোল সেটিং এর সময় যেহেতু কি কর্মীরা সেখানে কি ছিলেন, অ্যাসোসিয়েটেড ছিলেন বিষয়টার সাথে, মানে যে মানে সম্পৃক্ত ছিলেন, সেহেতু তারা কিন্তু এর মূল কারণটা তারা জানে। নিয়মিত মূল্যায়ন, নির্ধারিত সময় অন্তর লক্ষ্য পূরণে অগ্রগতি মূল্যায়ন করা হয়। এক মানে উদ্দেশ্য কতটুকু অর্জিত হলো, অর্থাৎ 1 বছরের জন্য যদি আপনি যদি লক্ষ্য নির্ধারণ করেন, তাহলে 1 মাস পর পর বা 15 দিন পর পর বা 1 সপ্তাহ পর পর কি করবেন, আপনি ইয়েটা করবেন, টার্গেটটা কতটুকু হলো সেটা মূল্যায়ন করবেন, ইভালুয়েট করবেন। ফলাফল ভিত্তিক মূল্যায়ন, কর্মীদের কর্মদক্ষতা তাদের লক্ষ্য পূরণের ভিত্তিতে মূল্যায়িত হয়, প্রক্রিয়া ভিত্তিক এটা নয়। উন্নত মনোবল ও উৎসাহ, নিজের লক্ষ্য নিজেরাই ঠিক করতে পারায় কর্মীরা বেশি দায়িত্ববান ও উৎসাহিত থাকে। এমবিওর উপকারিতা, প্রতিষ্ঠান ও কর্মীদের লক্ষ্য একীভূত হয়, কাজের স্বচ্ছতা ও দায়বদ্ধতা বাড়ে, কর্মীদের মধ্যে নেতৃত্বের মানসিকতা গড়ে ওঠে, নিয়ন্ত্রণ সহজ হয় এবং সুনির্দিষ্ট ফলাফলও কি এক্ষেত্রে পাওয়া যায়। এছাড়া বলছে যে মোট উৎপাদনশীলতা ও দক্ষতা বাড়ে। উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনার এই কৌশলটা ব্যবস্থাপনার ক্ষেত্রে যদি আপনি ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ অর্থাৎ উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনাটা যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে বলছে যে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা এবং কর্মীদের দক্ষতা বাড়ে। মনে রাখতে হবে উৎপাদনশীলতা এবং দক্ষতা এই দুইটা কিন্তু পরিপূরক। আপনি প্রশিক্ষণ দিবেন, কর্মীর কি বাড়বে? দক্ষতা বাড়বে। দক্ষতা বাড়া মানে উৎপাদনশীলতা বাড়বে, অর্থাৎ সে আগের থেকে কি একই সময়ে বেশি উৎপাদন করতে পারবে। সুতরাং বলা হচ্ছে উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা এই কৌশলটি যদি ব্যবহার করা হয়, কর্মীর দক্ষতা এবং প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা দুটাই বাড়বে। সুতরাং এমবিও হলো এমন একটি কৌশল যা লক্ষ্য নির্ভর কর্মপদ্ধতির মাধ্যমে কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করে এবং প্রতিষ্ঠানের সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবারে দেখছি আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যানেজিং বাই অবজেক্টিভস, এমবিও। উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা, ম্যানেজিং বাই অবজেক্টিভস অথবা ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস একই কথা, কেমন? তাইলে বলছে যে এটার বৈশিষ্ট্য 1 নম্বরে হচ্ছে লক্ষ্য নির্ধারণে অংশগ্রহণ অর্থাৎ পার্টিসিপেটিভ গোল সেটিং। তাইলে মনে রাখবেন ব্যবস্থাপনার ক্ষেত্রে অংশগ্রহণ, সবার অংশগ্রহণ বা লক্ষ্য নির্ধারণে অংশগ্রহণ বা পার্টিসিপেটিভ বা অংশগ্রহণমূলক যে শব্দটাই থাকুক, এই জায়গায় বুঝবেন যে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার ক্ষেত্রে অর্থাৎ ঊর্ধ্বতন ব্যবস্থাপনা এবং অধস্তন ব্যবস্থাপনা বা ব্যবস্থাপনা উচ্চ স্তর, মধ্য স্তর এবং নিম্ন স্তর, 3 স্তরে কি করে সিদ্ধান্ত গ্রহণে যদি ভূমিকা থাকে, তারা যদি মতামত দেওয়ার যদি সুযোগ থাকে, তবে সেটাকে বলা যায় পার্টিসিপেটিভ ম্যানেজমেন্ট। আর এখানে বলা হচ্ছে পার্টিসিপেটিভ গোল সেটিং, অর্থাৎ উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনায় বলা হচ্ছে লক্ষ্য নির্ধারণের সময় কি করা হয়, মানে যে এই যারা বাস্তবায়ন করবে তারাও থাকে, আবার উচ্চ স্তরের ব্যবস্থাপক যারা তারাও থাকে, উভয়ে পরামর্শ করেই কিন্তু কি অনেকটা পরামর্শমূলক নির্দেশনার মতো, ব্যবস্থাপনার মতো উভয়ে পরামর্শ করেই কিন্তু কি লক্ষ্য নির্ধারণ করে। এমবিওতে ব্যবস্থাপক ও কর্মচারীরা একসাথে বসে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অনুযায়ী ব্যক্তিগত লক্ষ্য নির্ধারণ করেন। প্রাতিষ্ঠানিক লক্ষ্য এবং ব্যক্তিগত, এতে কর্মচারীদের দায়িত্ববোধ বৃদ্ধি পায়। কারণ ওকে যদি আপনি যদি বলেন, বলায় যদি তার কথাটাকে যদি আপনি বলেন, সে যদি বলে যে না স্যার 1 সপ্তাহে আসলে যে আমরা 500 ইউনিটের বেশি উৎপাদন করতে পারবো না, 500 ইউনিট হলে আমরা খুব ভালো পারবো, এবং এটাই যদি ঊর্ধ্বতন ব্যবস্থাপনা যদি বলে যে ঠিক আছে ইটস ওকে, আপনি বলছেন যে 500 ইউনিট উৎপাদন, তাহলে তো এখন এটা কিসের মধ্যে পড়ে গেল? সে একটা অব্লিগেশনের মধ্যে পড়ে গেল, কারণ তার কথাটাই কিন্তু কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রেখেছে।
দুই, নির্দিষ্ট অপরিমাপযোগ্য লক্ষ্য অর্থাৎ স্পেসিফিক এন্ড মেজারেবল অবজেক্টিভ। বলছে প্রত্যেক কর্মীর জন্য এখানে নির্দিষ্ট স্পষ্ট অপরিমাপযোগ্য লক্ষ্য নির্ধারণ করা হয়, অর্থাৎ প্রতিটা কর্মী মাসে কতটুকু করবে, প্রতিদিন কতটুকু রিসিভ করবে, প্রতি সপ্তাহে কতটুকু এটা তার জন্য লক্ষ্য নির্ধারিত। অর্থাৎ প্রতিষ্ঠানের মোট লক্ষ্য আছে এবং সেটাকে কিন্তু ছোট্ট ছোট্ট ইউনিটে ভাগ করে প্রতিটা কর্মীর জন্য কিন্তু যে কি এই লক্ষ্যটাকে নির্দিষ্ট স্পষ্ট পরিমাপ যোগ্য করে দেয়া হয়, যাতে পরবর্তীতে মূল্যায়ন করা সহজ হয়। অর্থাৎ যার যার কাজ তার টার্গেট কিন্তু কি দেয়া আছে। তিন, সময়সীমা নির্ধারিত, টাইম বাউন্ড অবজেক্টিভস। প্রতিটি লক্ষ্য অর্জনের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়, এতে কাজের গতি ও গুরুত্ব বাড়ে। তার মানে সময়টা এখানে টাইম বাউন্ড, টাইমের মধ্যে কিন্তু করতে হবে। চার, ফলাফল ভিত্তিক মূল্যায়ন, পারফরমেন্স ইভ্যালুয়েশন বেসড অন রেজাল্ট। এমবিওতে কর্মীদের মূল্যায়ন হয় তাদের কর্মফল ও লক্ষ্য অর্জনের ভিত্তিতে। কাজের পদ্ধতির চেয়ে ফলাফলকে বেশি এখানে কি গুরুত্ব দেয়া হয়। পাঁচ, আত্ম উদ্দীপনা বৃদ্ধি, নিজের লক্ষ্য নিজেই ঠিক করা কর্মীদের মধ্যে আত্মমর্যাদা বোধ উদ্দীপনা তৈরি হয়, এতে কাজের প্রতি কি উৎসাহ বাড়ে। কারণ মোটিভেশন থ্রু ওনারশিপ, কারণ কাজটাকে মানে প্রতিষ্ঠানে কর্মীকে কথাবার্তা বলায়া তাকে গুরুত্ব দেয়া হয় এমনভাবে যে সে যাতে প্রতিষ্ঠানটাকে কি করে ওন করে, আর সে যদি ওন করে তখন এটাই কিন্তু যে কি হচ্ছে সেরা মোটিভেশন। আর সেরা মোটিভেশন তার ভিতরে কাজ করা মানে হচ্ছে যে উদ্দেশ্য কি হবে, অর্জিত হবে। কার্যক্রমের সমন্বয়, কোঅর্ডিনেশন অফ অ্যাক্টিভিটিস। এমবিও পদ্ধতির মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের মধ্যে লক্ষ্যভিত্তিক সমন্বয় সৃষ্টি হয়, এতে একসঙ্গে কাজ করার প্রবণতা বাড়ে। দক্ষতা উৎপাদনশীলতা বৃদ্ধি, ওই যে বলছে এমবিও ইফিসিয়েন্সি এবং প্রোডাক্টিভিটি বাড়ায়। তাহলে কিভাবে লক্ষ্যভিত্তিক কাজের মাধ্যমে সময় ও সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়, ফলে প্রতিষ্ঠানের সামগ্রিক উৎপাদনশীলতা বাড়ে বা বৃদ্ধি পায়। আছে অবিচ্ছিন্ন মূল্যায়ন ও প্রতিক্রিয়া। এমবিওতে নিয়মিত অগ্রগতি মূল্যায়ন করা হয় এবং প্রয়োজনীয় প্রতিক্রিয়া দেওয়া হয়, এতে সময়মতো ভুল সংশোধনও করার সুযোগ থাকে। সুতরাং এমবিও অর্থাৎ ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস দা দিয়েছেন পিটার এফ ড্রাকার, একটি আধুনিক অংশগ্রহণমূলক ও ফলাফলমুখী ব্যবস্থাপনা পদ্ধতি যা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন এবং কর্মীদের দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে দেখা যাচ্ছে যে এটা একটা চমৎকার, মনে করেন যে আমাদের কি একটা হলো আর কি, যে এমবিও এটা একটা ব্যবস্থাপনা কৌশল বা ব্যবস্থাপনা পদ্ধতি। আমরা দেখছি ম্যানেজমেন্ট বা অবজেক্টিভ প্রসেসের আপনার একটা চিত্র দেখছি, যেমন ডান দিকে যদি আমরা এটা একটু দেখি, এই যে কি বলছে, ডিফাইন অর্গানাইজেশন গোলস, প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ, তারপরে হচ্ছে ডিফাইন এমপ্লয়ি অবজেক্টিভস। তাহলে প্রতিষ্ঠানের লক্ষ্যের ভিত্তিতে এবারে হচ্ছে যে কি কর্মীদের কি লক্ষ্য নির্ধারণ অবজেক্টিভস। তারপর হচ্ছে কন্টিনিউ মনিটরিং পারফরমেন্স অ্যান্ড প্রোগ্রেস। এরপরে দেখতে হবে যে সবাই যে তাকে যে লক্ষ্যটা নির্ধারণ করছে দৈনিক, মাসিক অথবা সাপ্তাহিক অথবা হচ্ছে ঘণ্টাব্যাপী যে লক্ষ্যটা নির্ধারণ করছে সে করতেছে কিনা এটা কি করতে হবে, মনিটরিং করতে হবে। এরপরে প্রোভাইডিং ফিডব্যাক, যদি এখানে কোনো সংশোধনী যদি থাকে তাহলে সংশোধনী দিতে হবে, আর যদি না ওকে তাহলেও কিন্তু যে তাকে থ্যাংক ইউ বলতে হবে, ইটস ওকে, ইউ আর ডুইং ফাইন, ঠিক আছে। এরপরে পারফরমেন্স অ্যাপ্রাইজাল, তার কাজটা মূল্যায়ন করতে হবে আর কি, কেমন। এরপরে পারফরমেন্স ইভালুয়েশন, অ্যাপ্রাইজালের ভিত্তিতে তার এটাকে ইভালুয়েট করতে হবে এবং তাকে কিন্তু কি স্বীকৃতি দিতে হবে। এভাবে ঘুরে ঘুরে মনে করেন যে আবার লক্ষ্য সেটিং গোল এভাবে চলবে প্রতিষ্ঠানের মধ্যে। এটাকে বলেছে ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ প্রসেস। চলুন এবারে যে আমরা দেখি স্ট্র্যাটেজিক প্ল্যানিং, কৌশলগত পরিকল্পনা। স্ট্র্যাটেজিক প্ল্যানিং শব্দটা কিন্তু কৌশল, নট, এখানে স্ট্র্যাটেজি বলা হচ্ছে, নট টেকনিক। মনে রাখবেন কৌশলের কিন্তু ইংরেজি হচ্ছে টেকনিক, আবার কৌশলের ইংরেজি হচ্ছে স্ট্র্যাটেজি, কিন্তু আমরা এখানে কৌশলগত পরিকল্পনা বলতে বোঝাচ্ছি স্ট্র্যাটেজিক প্ল্যানিং। এটা টেকনিক না, টেকনিক আলাদা, এটা একটা বিষয়। তাহলে কৌশলগত পরিকল্পনা বা স্ট্র্যাটেজিক প্ল্যানিং কি, একটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য প্রণীত দিক নির্দেশনামূলক পরিকল্পনা হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং। এটি একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা পদ্ধতি যার মাধ্যমে প্রতিষ্ঠান তাদের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করে এবং প্রতিযোগিতায় টিকে থাকার উপায় থাকে।
আমরা দেখি যদি এটার সংজ্ঞাটা আমরা দেখি, কৌশলগত পরিকল্পনা হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে প্রতিষ্ঠান তাদের উদ্দেশ্য নির্ধারণ করে, পরিবেশ বিশ্লেষণ করে এবং সে অনুযায়ী দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য পদক্ষেপ গ্রহণ করে। এটা হলো কৌশলগত পরিকল্পনা, স্ট্র্যাটেজিক প্ল্যানিং কাকে বলে এটা বললে হবে। 2, উদ্দেশ্য নির্ধারণ। এই পরিকল্পনা প্রতিষ্ঠান তার মিশন ও ভিশন নির্ধারণ করে। মিশন ও ভিশন, ভিশন বলতে যেমন আমাদের ভিশন 2021 ছিল, তার মানে এটা কিন্তু করেছে অনেক আগে, তখন থেকে। এটার কিন্তু যে বাংলা আমরা করেছি রূপকল্প 2021, ভিশনের বাংলা ছিল রূপকল্প। তার মানে একটা দীর্ঘমেয়াদে একটা প্রতিষ্ঠান কি অর্জন করতে চায়, কোন লেভেলে নিজেকে নিয়ে যেতে চায়, সেটা হচ্ছে ভিশন। আর মিশন হচ্ছে এটা এক ধরনের পরিকল্পনা, অর্থাৎ যার ভিতর দিয়ে সে নিজেকে ওই অবস্থানে নিয়ে যেতে চায়, সেটাই হচ্ছে যে কি মিশন। ঠিক আছে। আর এই স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর মাধ্যমে সাধারণত কি একটি প্রতিষ্ঠান তার মিশন ও ভিশন নির্ধারণ করে। আপনারা দেখবেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে, আপনি স্কোয়ারে যান, গুগলে যান, গুগলে চাপ দেন, ওয়েবসাইটে যান এবং দেখবেন যে প্রতিষ্ঠানের উপরে লেখা আছে ভিশন কি মিশন কি। সেটা একটু দেখলেই কিন্তু আপনি বুঝে যাবেন যে এটা ভিশন মিশন হলো কি একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং। এতে বোঝা যায় তারা কোথায় যেতে চায় এবং কিভাবে সেখানে পৌঁছবে। কোথায় যেতে চায়, ডেস্টিনেশন, আলটিমেট ডেস্টিনেশন, সেটা হচ্ছে ভিশন। আর কিভাবে যেতে চায়, সেখানে যার ভিতর দিয়ে যেতে চায়, সেটা হচ্ছে যে কি মিশন। ঠিক আছে। অর্থাৎ ডেস্টিনেশন, যেমন মুসলমানদের ডেস্টিনেশন হচ্ছে বেহেস্ত, এটা হচ্ছে ভিশন। আর মিশন হচ্ছে যে কি যার ভিতর দিয়ে কি ব্যস্ততা অর্জন করবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, জাকাত দিতে হবে, নিজেকে কি সিস্টেমেটিক, এগুলো হচ্ছে অর্থাৎ জীবনযাপন যে পদ্ধতিটা, এটা হচ্ছে যে মিশন। আর এই কাজগুলো করে দেখে দেখবেন যে অনেক সময় খ্রিস্টানদের ওই যে একটা গ্রুপকে কিন্তু মিশনারি বলা হয়। ঠিক আছে। তাহলে মিশনকে বেস্ট করে কিন্তু তারা এই ব্রতটা নিয়ে নিছে আর কি। আচ্ছা ঠিক আছে, সেগুলো আমরা বললাম না। 3, পরিবেশ বিশ্লেষণ, সোট অ্যানালাইসিস, অর্থাৎ স্ট্রেংথস, উইকনেস, অপরচুনিটি এবং থ্রেটস। এই চারটার আদ্যক্ষর নিয়ে একটা শব্দ হচ্ছে সোট। স্ট্র্যাটেজিক প্ল্যানে অংশ হিসেবে প্রতিষ্ঠান আগে কি করে, সোট অ্যানালাইসিস করে। তাহলে বিশ্লেষণ মাধ্যমে প্রতিষ্ঠান নিজের বর্তমান অবস্থা এবং ভবিষ্যতের সুযোগ ও চ্যালেঞ্জ বোঝে। লক্ষ্য নির্ধারণ, দীর্ঘমেয়াদী এবং মাঝামাঝি মেয়াদের নির্দিষ্ট লক্ষ্য স্থির করা হয় যা প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করে। কৌশল নির্ধারণ, উল্লিখিত লক্ষ্য অর্জনের জন্য কী ধরনের কৌশল বা পথ অনুসরণ করা হবে তার নির্ধারণ করা হয়, যেমন পণ্য বৈচিত্র্য, বাজার সম্প্রসারণ, প্রযুক্তি ব্যবহার ইত্যাদি। সম্পদ বরাদ্দ, পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় জনবল, অর্থ, সময় ও প্রযুক্তি বরাদ্দ দেওয়া হয়। 7, বাস্তবায়ন, ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ পরিকল্পিত কৌশলগুলো কার্যকরভাবে প্রয়োগ করা হয়, এটি সুসংগঠিত পর্যায়ক্রমিক হতে হয়। পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ, নিয়মিতভাবে অগ্রগতি পর্যালোচনা করে প্রয়োজনে পরিকল্পনায় সংশোধনী আনা হয়। সুতরাং আমরা দেখি একটু, কৌশলগত পরিকল্পনা হলো প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সফলতা নিশ্চিত করার জন্য একটি দিক নির্দেশনামূলক পরিকল্পনা। এটি পরিচালকদের একটি সুদূর প্রসারী চিন্তা ও দক্ষ সিদ্ধান্ত গ্রহণের পথ, যা প্রতিযোগিতামূলক বাজারে প্রতিষ্ঠানের অবস্থানকে শক্তিশালী করে। আসুন এবার দেখি আমরা অবজেক্টিভস অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং, কৌশলগত পরিকল্পনার উদ্দেশ্য সমূহ কি। মনে রাখতে হবে কৌশলগত পরিকল্পনা এটা দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী না। স্ট্র্যাটেজিক প্ল্যান হচ্ছে যে কি দীর্ঘমেয়াদী। তাহলে কৌশলগত পরিকল্পনা একটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী সাফল্য অর্জনের জন্য গৃহীত পরিকল্পিত কর্মধারা। এর বিভিন্ন লক্ষ্য থাকে যা প্রতিষ্ঠানকে সুসংগঠিতভাবে অগ্রসর হতে সহায়তা করে। আমরা যদি দেখি তাহলে এই কৌশলগত পরিকল্পনার 1 নাম্বার যেই উদ্দেশ্যটা, সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ, অর্থাৎ সেটিং লং টার্ম গোলস। কৌশলগত পরিকল্পনা মূল লক্ষ্য হল প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পথ নির্দেশ ও অগ্রগতির জন্য দীর্ঘমেয়াদী উদ্দেশ্য নির্ধারণ করা। এটি প্রতিষ্ঠানের দিক ও গতি ঠিক করে দেয়। 2, প্রতিযোগিতায় টিকে থাকে, স্টেইং কম্পিটিটিভ, বাজারের প্রতিযোগীদের সাথে তাল মিলিয়ে চলা ও বাজারে নিজেদের অবস্থানকে শক্তিশালী করা কৌশলগত পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। এটি প্রতিযোগিতামূলক সুবিধা অর্জনেও কি করে, সহায়তা করে। আছে আমাদের রিসোর্স অপটিমাইজেশন, সংস্থান মানে সম্পদ। প্রতিষ্ঠানের সীমিত সম্পদ যেমন সময়, অর্থ, জনবল ও প্রযুক্তি। বারবার কিন্তু এই কথাগুলো আসতেছে। সম্পদ বলতে বোঝানো হচ্ছে 4টা জিনিস, সময়, অর্থ, জনবল বা মানব সম্পদ, আর একটা হচ্ছে যে প্রযুক্তি। সঠিকভাবে কাজে লাগানো নিশ্চিত করাই এই পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য। 4, পরিবেশ বিশ্লেষণ, এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস।
বহির্বিশ্ব অভ্যন্তরীণ পরিবেশ বিশ্লেষণ করে সুযোগ ও হুমকি নির্ধারণ করা কৌশলগত পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য। সোট বিশ্লেষণের মাধ্যমে এটি বাস্তবায়ন হয়। আছে 5 নম্বর হচ্ছে নতুন সুযোগ অনুসন্ধান, আইডেন্টিফাইং নিউ অপরচুনিটিস। কৌশলগত পরিকল্পনা ব্যবসার জন্য নতুন বাজার, পণ্য বা প্রসারের সুযোগ খুঁজে বের করে। এটি প্রতিষ্ঠানকে বৃদ্ধিকে ত্বরান্বিত করে, মানে প্রতিষ্ঠানের গ্রোথকে কি করে, ত্বরান্বিত করে, অ্যাক্সিলারেট করে। 6 ঝুঁকি ব্যবস্থাপনা, রিস্ক ম্যানেজমেন্ট। ভবিষ্যতে আসতে পারে এমন ঝুঁকি চিহ্নিত করে সেগুলোর মোকাবেলার উপায় নির্ধারণ করাই কিন্তু হচ্ছে যে কি উপরে এই পরিকল্পনার একটি উদ্দেশ্য। তাহলে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর মাধ্যমে রিস্ক ম্যানেজমেন্ট করে। রিস্ক, ভবিষ্যতে যত ধরনের রিস্ক উদ্ভূত হতে পারে সেটা কিন্তু বোঝা যায়। যেমন প্রতিটা প্রতিষ্ঠানের একটা রিস্ক হচ্ছে যে কি কন্টিনিউয়াস, যে মনে করেন যে আপনার কি প্রযুক্তি যে চেঞ্জ হচ্ছে, নতুন নতুন ভার্সন আসতেছে, ঠিক আছে। এখন মনে করেন যে ক্যামেরা আছে, কোন দিন জানি ক্যামেরা উদাও হয়ে কি না কি প্রযুক্তি চলে আসে, অথচ ছবি উঠানো যাবে। তাইলে এখন যারা ক্যামেরায় আছে, ক্যামেরা যারা উৎপাদন করে, তারাও কিন্তু পেরেশানির মধ্যে আছে, প্রতিনিয়ত এটা দেখতেছে আরো কতভাবে কি করা যায়। 8 7 উন্নয়ন অগ্রগতি পরিমাপ, অর্থাৎ মনিটরিং প্রগ্রেস। পরিকল্পিত কাজগুলো কতটুকু সফল হয়েছে তা পরিমাপ করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করাই এর একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। ভবিষ্যৎ প্রস্তুতি, ফিউচার প্রিপেয়ারনেস। অপ্রত্যাশিত পরিবর্তন ও পরিস্থিতির জন্য আগেভাগে প্রস্তুত থাকা কৌশলগত পরিকল্পনার কি অন্যতম উদ্দেশ্য। এটি প্রতিষ্ঠানের স্থিতিশীলতা কি করে, বজায় রাখে। সুতরাং কৌশলগত পরিকল্পনার উদ্দেশ্য প্রতিষ্ঠানকে সংগঠিত, দক্ষ ও দূরদৃষ্টি সম্পন্ন করে গড়ে তোলা। ঠিক আছে, কৌশলগত পরিকল্পনা স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানকে সংগঠিত, দক্ষ ও দূরদৃষ্টি সম্পন্ন করে গড়ে তোলা। এর মাধ্যমে প্রতিষ্ঠান বর্তমানের পাশাপাশি ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি গ্রহণ করে। আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ডিসিশন মেকিং, সিদ্ধান্ত গ্রহণ। মনে রাখবেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের 10টা লাইফ স্কিলস আছে, 10টি জীবন দক্ষতা, তার মধ্যে একটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। তার মানে সিদ্ধান্ত জীবনে কিন্তু আপনার জন্য সিদ্ধান্ত গ্রহণ খুব গুরুত্বপূর্ণ। আর যদি এটা প্রতিষ্ঠান হয়, প্রতিষ্ঠানের জন্য তো অবশ্যই, কারণ প্রতিষ্ঠানে কিন্তু হাজার কোটি টাকার প্রজেক্টের ক্ষেত্রেও কিন্তু আপনাকে সিদ্ধান্ত দিতে হয়। আপনি হয়তো যে আপনি প্রতিনিয়ত সিদ্ধান্ত নিচ্ছেন, এখান থেকে 2 কিলোমিটার দূরে যাচ্ছেন, 30 টাকা দিয়ে রিক্সা দিয়ে যাচ্ছেন, এটাও একটা সিদ্ধান্ত। রিক্সা দিয়ে যাবেন নাকি বাসে দিয়ে যাবেন নাকি হেঁটে যাবেন, ঠিক আছে, এটা একটা সিদ্ধান্ত। কিন্তু আর এটা যদি হয় 2000 কোটি টাকার প্রজেক্ট, সেখানেও তো সিদ্ধান্ত দিতে হয়। তাহলে সেই সিদ্ধান্তটা মনে করেন যে কতটুকু সুদূর প্রসারী চিন্তা করতে হবে। আপনি যখন 30 টাকার সিদ্ধান্ত নেন, তখন কিন্তু আপনি কিন্তু মুহূর্তের মধ্যে একবার চিন্তা করেন পকেটে আপনার বাংতি আছে কিনা, অথবা এই জায়গাটা আমি কি হেঁটে গেলে ভালো হয় কিনা, এই মাত্র এতটুকু অল্প জায়গার জন্য আমি কেন 30 টাকা খরচ করব, অথবা পকেটে আসলে কত টাকা আছে, এই সব কিছু, অথবা আপনার সময় আছে কিনা। হ্যাঁ, আপনি অনেক কিছু চিন্তা করে মুহূর্তের মধ্যে নেন, কিন্তু ওইটার জন্য কিন্তু যে কি গভীর চিন্তাশীল বিষয় আছে। সুতরাং আমরা একটু দেখি ডিসিশন মেকিংটা কি, কেমন। সিদ্ধান্ত গ্রহণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো সমস্যা, সুযোগ বা বিকল্প সমাধানের মধ্য থেকে সর্বোত্তম বিকল্পটি নির্বাচন করা হয়। তার মানে যে আপনাকে যদি কেউ যদি বলে সিদ্ধান্ত গ্রহণ কি, আপনি বলবেন যে অনেকগুলো বিকল্প থেকে সর্বোত্তম বিকল্প গ্রহণ করাটার নামই হচ্ছে যে কি সিদ্ধান্ত গ্রহণ। মানে আপনি রিক্সায় যেতে চাচ্ছেন কেন, আপনার তো এখানে বাসে যাওয়ার সুযোগ আছে, রিক্সা যাওয়ার সুযোগ আছে, হেঁটে সুযোগ আছে, শেয়ারে যাওয়ার সুযোগ আছে। হ্যাঁ, তখন কিন্তু যে কি আপনি এই 4টা অপশানের মধ্যে যে কোনো একটা অপশান গ্রহণ করা। আপনি যদি বলেন যে না আমি রিক্সায় যাব, তাহলে এটা হচ্ছে আপনার বাকি 3টা বিকল্পের মধ্যে, 4টা বিকল্পের মধ্যে এটা হচ্ছে সর্বোত্তম বিকল্প। তার মানে আপনি কি নিয়ে নিলেন, ডিসিশন মেকিং হয়ে গেল, সিদ্ধান্ত নিয়ে নিলেন। 2 এটি ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ উপাদান, কারণ সঠিক সিদ্ধান্তই প্রতিষ্ঠানের সফলতা নির্ধারণ করে। 3 পরিচালক, ব্যবস্থাপক কিংবা নীতি নির্ধারকেরা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য নানা পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণ করেন, সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। সিদ্ধান্ত গ্রহণের মধ্যে সমস্যা শনাক্তকরণ, তথ্য বিশ্লেষণ, বিকল্প সমাধান খোঁজা, সর্বোত্তম বেছে নেওয়ার ধাপগুলো অন্তর্ভুক্ত থাকে। যেমন কোনো নতুন পণ্য বাজারে আনা হবে কিনা, কর্মী নিয়োগে কাকে বেছে নেওয়া হবে, এসবই সিদ্ধান্ত গ্রহণের উদাহরণ। সঠিক ও সমোপযোগী সিদ্ধান্ত প্রতিষ্ঠানের উন্নতি, দক্ষতা বৃদ্ধি ও প্রতিযোগিতামূলক সুবিধা অর্জনে সাহায্য করে। সুতরাং সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে আমরা কিছু ধারণা, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের একদম সবচেয়ে ছোট সংজ্ঞা হচ্ছে
মানে যে কোনো বিষয়ে সমস্যায় আপনার কাছে যে কি অনেকগুলো বিকল্প আছে, সবচেয়ে সর্বোত্তম বিকল্প গ্রহণ করার নামই হচ্ছে যে কি সিদ্ধান্ত গ্রহণ। এবার আমরা একটু দেখি যে 1,000 কোটি টাকার আসলে যে প্রকল্পগুলো কিভাবে নেওয়া হয়, 100 কোটি টাকা, সেখানে সিদ্ধান্ত কিভাবে নেওয়া হয়। তাহলে স্টেপস অফ ডিসিশন মেকিং, সিদ্ধান্ত গ্রহণের ধাপ, তার মানে এখানে অনেকগুলো ধাপ অনুসরণ করা হয়। এক নম্বরে হচ্ছে বলছে যে ব্যবস্থাপনা সিদ্ধান্ত গ্রহণ একটি ধারাবাহিক ও যৌক্তিক প্রক্রিয়া। মনে রাখতে হবে ব্যবস্থাপনা নিজেও একটা ধারাবাহিক প্রক্রিয়া, কারণ এখানে অনেকগুলো কাজ ধারাবাহিকভাবে সম্পাদিত হয়। ঠিক আছে, পরিকল্পনা প্রণয়নও কিন্তু ধারাবাহিক প্রক্রিয়া। আবার বলা হচ্ছে যে কি সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে যে কি ধারাবাহিক প্রক্রিয়া। সিদ্ধান্ত গ্রহণের ধাপসমূহ নিম্নরূপ। এক নম্বর হচ্ছে আইডেন্টিফাইং দ্য প্রবলেম, সমস্যার শনাক্তকরণ। আমরা অনেক সময় বলি যে সমস্যা কাকে বলে। আপনি কি জানেন সমস্যা কাকে বলে? একদম খুব ছোট্ট ইন্টারেস্টিং উত্তর আছে, সেটা হচ্ছে যার সমাধান আছে তাকেই সমস্যা বলে। কারণ সমস্যা যদি সমাধান না থাকে সেটা কোনো সমস্যা না। তাহলে সমস্যার কি আছে? সমাধান। এবং এই সমস্যাকে যত সহজভাবে দেখবেন আপনি তত সুন্দরভাবে কিন্তু এটাকে সলভ করবেন। সেই জন্য বলা হয় যে প্রবলেম ইজ নট এ প্রবলেম, প্রবলেম ইজ ইউর অ্যাটিটিউড টু দি প্রবলেম। মানে সমস্যা আসলে সমস্যা কিছু না, কিন্তু সমস্যাকে যদি জটিলভাবে আমি দেখি তাহলে এটাই কি হয়ে গেল, আমার দৃষ্টিভঙ্গিটাই এটাকে জটিল করে ফেলছে, তার মানে এটাই কি হয়ে গেল, সমস্যা হয়ে গেল। কারণ সমস্যা না কেন বলছে? কারণ এটা তো কি আছে, সমাধান আছে। ঠান্ডা মাথায় চিন্তা করো, এটার কি আছে, একটা সমাধান আছে। এক, সমস্যা শনাক্তকরণ। তাহলে সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ হলো প্রকৃত সমস্যাটি চিহ্নিত করা। অর্থাৎ সমস্যা সঠিকভাবে বুঝতে না পারলে পরবর্তী ধাপগুলো ত্রুটিপূর্ণ হতে পারে। দুই, তথ্য সংগ্রহ বিশ্লেষণ। সমস্যা সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়। এসব তথ্য বিশ্লেষণের মাধ্যমে সমস্যার প্রকৃতি ও গভীরতা বোঝা যায়। তিন, বিকল্প সমাধান নির্ধারণ, আইডেন্টিফাইং অল্টারনেটিভ। অর্থাৎ সমস্যা সমাধানের জন্য সম্ভাব্য একাধিক বিকল্প পথ খোঁজা হয়। প্রতিটি বিকল্পের সুযোগ সুবিধা অসুবিধা বিবেচনায় আনা হয়। চার, বিকল্পগুলো বিশ্লেষণ। অর্থাৎ বেছে নেওয়া বিকল্পগুলোর কার্যকারিতা, খরচ, ঝুঁকি ও সুফল বিশ্লেষণ করা হয়। এতে করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়। কারণ আপনি কিন্তু খুব দ্রুত, আমি যে উদাহরণটা দিচ্ছি ছোট্ট পরিসরে রিক্সায় করে গেছেন, কিন্তু আপনি কিন্তু চোখ বন্ধ করেই কিন্তু অ্যানালাইসিস করে ফেলতেন যে কোনটায় গেলে সুবিধা কি অসুবিধা কি, কোনটায় সময় বেশি লাগবে। আবার আপনি গামাইয়েও তো যেতে পারেন। হ্যাঁ, গরমাত্মক তো আপনি যাচ্ছেন যেখানে, সেখানে যদি ঘাম নিয়ে যান আপনার পোশাক আশাক, অথবা হচ্ছে দেখা যাচ্ছে যে কি ভালো লাগবে না, এটা একটা পার্টি, তাহলে আপনাকে এখন হেঁটে যাওয়ার কি বিকল্পটা বাদে দিতে হবে। কেন দিচ্ছেন সেটা তো আপনি জানেন। সেরা বিকল্প নির্বাচন, সিলেক্টিং দ্য বেস্ট অল্টারনেটিভ ইজ দি হচ্ছে যে কি ডিসিশন মেকিং। অর্থাৎ সবকিছু বিবেচনায় নিয়ে সবচেয়ে উপযুক্ত কার্যকর বিকল্পটি চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। এটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের পঞ্চম ধাপ। এর আগে কিন্তু 4টা ধাপে আমরা অনেকগুলো অ্যানালাইসিস করেছি। সিদ্ধান্ত বাস্তবায়ন, ইমপ্লিমেন্টিং দ্য ডিসিশন। অর্থাৎ নির্বাচিত বিকল্প কার্যকর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। অর্থাৎ বাস্তবায়নের সময় সমন্বয় ও নির্দেশনার প্রয়োজন হয়। তাহলে আমাদের মনে করেন যে ডিসিশন মেকিং এর বিষয়টা চলে গেল। আমরা দেখলাম, আমরা এখন দেখছি যে ম্যানেজমেন্ট প্রসেসে যে প্রশ্নগুলো, মনে করেন যে এগুলো আমরা একটু দিয়ে রাখলাম টপিক হিসেবে। এটার সামনে হোয়াট ইজ লাগাইলে এটা হোয়াট ইজ প্ল্যানিং, অথবা ডিফাইন প্ল্যানিং, হ্যাঁ এরকম হতে পারে। কিন্তু এগুলোকে আপনাদের জন্য টপিক আকারে দিলাম। আপনার ইচ্ছা করলে যে কোনো সময় যদি হাঁটছেন, যে কোনো একটা ধরে পারপাস অফ প্ল্যানিং আপনি গুগলকে জিজ্ঞেস করেন না, জেমিনিকে জিজ্ঞেস করেন, আপনাকে কিছুটা বলে দিবে। বা বই থাকুক, সে বইটা হাতে নিয়ে রাখেন হার্ড কপি, সেখান থেকে মাঝে মধ্যে এটা একটু পড়ে নেবেন। হ্যাঁ, এবারে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তৈরি করেছি এই অধ্যায় থেকে আপনাদের জন্য, এমসিকিউ। হ্যাঁ, সবগুলো আমরা হয়তো আলোচনা করা লাগবে না, আপনারা একটু দেখে নেবেন। এক, পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্য কোনটি? এটি একটি এককালীন প্রক্রিয়া না, এটি ভবিষ্যৎ ভিত্তিক চিন্তা ভাবনা। হ্যাঁ, এটি ভবিষ্যৎ ভিত্তিক চিন্তা ভাবনা। পরিকল্পনার মূল উদ্দেশ্য কি? বলা হচ্ছে 2 নম্বর প্রশ্ন, অতীতের সমস্যাগুলো বিশ্লেষণ করা, বর্তমান কর্মীদের প্রশিক্ষণ প্রদান, ভবিষ্যতের জন্য লক্ষ্য কর্মপন্থা নির্ধারণ। শুধুমাত্র বাজেট তৈরি করা না, ভবিষ্যতের জন্য লক্ষ্য কর্মপন্থা নির্ধারণ করাটাই হচ্ছে পরিকল্পনা। 3, পরিকল্পনার গুরুত্বের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়? দিক নির্দেশনা প্রদান, অনিশ্চয়তার হ্রাস, কর্মীদের ছাঁটাই, সমন্বয় বৃদ্ধি। তা পরিকল্পনার গুরুত্বের মধ্যে কর্মীদের ছাঁটাই এটা আসলে যে না। পরিকল্পনার প্রকৃতি সম্পর্কে কোনটি সঠিক?
বলছে এটি একটি স্থির প্রক্রিয়া না, এটি শুধুমাত্র নিম্ন স্তরের ব্যবস্থাপকদের কাজ না, এটি শুধুমাত্র আর্থিক বিভাগের কাজ না, তাহলে এটি একটি চলমান ও গতিশীল প্রক্রিয়া। সি, পরিকল্পনার ধাপ সমূহের মধ্যে প্রথম ধাপ কোনটি? এ, বিকল্প পরিকল্পনা নির্ধারণ, বি, লক্ষ্য নির্ধারণ, সি, বাস্তবায়ন, ডি হচ্ছে মূল্যায়ন। তাহলে এটা অবশ্যই হবে, আনসার হচ্ছে বি, লক্ষ্য নির্ধারণ। 6, কোনটি এককালীন পরিকল্পনার উদাহরণ? পলিসি, নীতিমালা, পদ্ধতি, প্রসিডিওর, রুল, নিয়ম, বাজেট। বাজেট হলো এককালীন পরিকল্পনা। তাহলে এককালীন পরিকল্পনা বলতে বোঝানো হচ্ছে সিঙ্গেল ইউজ প্ল্যান। এই সিঙ্গেল ইউজ প্ল্যানের দুটা বাংলা হয়, একটা হচ্ছে এককালীন পরিকল্পনা আর একটা হচ্ছে একার্থক পরিকল্পনা। মনে রাখবেন 2026 সালের জন্য যে বাজেটটা হচ্ছে, পরিকল্পনা করা হচ্ছে, এটাকে দিয়ে কিন্তু 2027 সাল কিন্তু চলবে না, 27-এর জন্য আবার নতুন করে করতে হবে। তার মানে এক পরিকল্পনা দুইবার কি ব্যবহার করা যাচ্ছে না। আর বাজেট কাকে বলে? পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলে। বাজেট কাকে বলে? পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলে। 7, পরিকল্পনার ধাপ সমূহের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়? দেখেন 9 বলছে, পরিকল্পনার ধাপ সমূহের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়? বিকল্প পরিকল্পনা নির্ধারণ, এটা আছে। বিকল্প পরিকল্পনার মূল্যায়ন, এটা আছে। পরিকল্পনার বাস্তবায়ন, এটা আছে। তাইলে নাই হচ্ছে সি, কর্মীদের ছাঁটাই। 8, পরিকল্পনার ধরনগুলোর মধ্যে কোনটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা? পরিকল্পনার ধরনগুলোর মধ্যে কোনটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা? এ, কৌশলগত পরিকল্পনা, বি, অপারেশনাল, সি, কার্যকরী, ডি হচ্ছে পদ্ধতিগত। এটা হচ্ছে কৌশলগত, অর্থাৎ হচ্ছে ওই যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং, এটা দীর্ঘমেয়াদী। মানে দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠান কি অর্জন করতে চায়, ভিশনের যে বিষয়টি, সেটা কিন্তু এটা বলবে যে মিশন এবং ভিশন নির্ধারিত কোন পরিকল্পনা, তাহলেও কিন্তু আপনি বলবেন যে কি কৌশলগত পরিকল্পনা। 9, পরিকল্পনার ধাপ সমূহের মধ্যে ফলো আপ। ধাপের উদ্দেশ্য কি? ফলো আপ মানে হচ্ছে যে পিছনের দিকে যা যাচাই বাছাই করাটা ঠিকভাবে হচ্ছে কিনা সেটা দেখা। পরিকল্পনা বাতিল করা, বি হচ্ছে পরিকল্পনার অগ্রগতি ও পর্যবেক্ষণ ও প্রয়োজনের সংশোধন, সি, নতুন কর্মী নিয়োগ, ডি, বাজেট বৃদ্ধি। তার মানে উত্তর হচ্ছে বি, পরিকল্পনার অগ্রগতি, পর্যবেক্ষণ ও প্রয়োজনে সংশোধন। 10, পরিকল্পনার ধরনগুলোর মধ্যে কোনটি স্থায়ী পরিকল্পনা? স্থায়ী পরিকল্পনা, আবার মনে রাখবেন, স্থায়ী পরিকল্পনা ইংরেজি হচ্ছে স্ট্যান্ডিং প্ল্যান। যে পরিকল্পনা একবার প্রণীত হওয়ার পর নতুন পরিকল্পনা প্রণীত না হওয়া পর্যন্ত বারবার ব্যবহৃত হয়, মানে অ্যাগেন এন্ড অ্যাগেন ব্যবহার হয় যে পরিকল্পনা, সেটাকে বলা হচ্ছে স্ট্যান্ডিং প্ল্যান, মানে যে স্থায়ী পরিকল্পনা। তাহলে স্থায়ী পরিকল্পনার মধ্যে প্রজেক্ট, না এটা একবার হয়, প্রোগ্রাম, না এটা একবার হয়, বাজেট, এটা একবারে ব্যবহার হয়। অর্থাৎ এই তিনোটাই হচ্ছে আপনার কি একার্থক, আর শুধুমাত্র এটাই হচ্ছে নীতিমালা, পলিসি, এটাই হচ্ছে স্থায়ী পরিকল্পনা। দেখেন এই তিনটে কিন্তু সিঙ্গেল ইউজ প্ল্যান, এটা হচ্ছে যে কি স্ট্যান্ডিং প্ল্যান। এমবিও এর পূর্ণরূপ কি? ম্যানেজমেন্ট বাই অপারেশনস, ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ, ম্যানেজমেন্ট বাই অর্গানাইজেশন, ডি হচ্ছে ম্যানেজমেন্ট বাই অবজারভেশন। সঠিক উত্তর হচ্ছে বি, ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস। 12, এমবিও এর মূল বৈশিষ্ট্য কোনটি? শুধুমাত্র ব্যবস্থাপকের লক্ষ্য নির্ধারণ, কর্মীদের অংশগ্রহণের লক্ষ্য নির্ধারণ, শুধুমাত্র লক্ষ্য নির্ধারণ ছাড়াই কাজ পরিচালনা, শুধুমাত্র নিম্ন স্তরের কর্মীদের জন্য প্রযোজ্য না, কর্মীদের অংশগ্রহণে লক্ষ্য নির্ধারণ, এটাই হচ্ছে এমবিও, অর্থাৎ ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস। এমবিও এর প্রক্রিয়ায় প্রথম ধাপ কোনটি? কর্মীদের প্রশিক্ষণ, বি, লক্ষ্য নির্ধারণ, সি, বাজেট প্রস্তুতি, ডি হচ্ছে ফলাফল মূল্যায়ন। সঠিক উত্তর হচ্ছে বি, লক্ষ্য নির্ধারণ। 14, এমবিও এর মাধ্যমে কি অর্জন করা যায়? কর্মীদের মধ্যে দ্বন্দ্ব বৃদ্ধি, লক্ষ্যভিত্তিক কাজের পরিবেশ সৃষ্টি, পরিকল্পনার অভাব, কর্মীদের অনুপ্রেরণার অভাব। না, সঠিক উত্তর হচ্ছে লক্ষ্যভিত্তিক কাজের পরিবেশ সৃষ্টি। এমবিও এর মাধ্যমে কর্মীদের মধ্যে কি বৃদ্ধি পায়? অনীহা, বি, দায়িত্ববোধ ও উৎসাহ, সি, অবহেলা, ডি, অসন্তোষ। সঠিক হচ্ছে দায়িত্ববোধ ও উৎসাহ। কৌশলগত পরিকল্পনার প্রধান উদ্দেশ্য কি? দৈনন্দিন কাজ নিয়ন্ত্রণ, সামগ্রিক লক্ষ্য নির্ধারণ, মজুরি হিসাব, শ্রমিক বাছাই। তাহলে সামগ্রিক লক্ষ্য নির্ধারণ। 17, নিম্নের কোনটি কৌশলগত পরিকল্পনার বৈশিষ্ট্য নয়? দীর্ঘমেয়াদী, এটা একটা বৈশিষ্ট্য, সিনিয়র ম্যানেজমেন্ট কর্তৃক গৃহীত,
প্রতিদিন পরিবর্তিত হয় লক্ষ্য কেন্দ্রিক। না, প্রতিদিন পরিবর্তিত হয় এটা হচ্ছে যে কি আপনার পরিকল্পনা বৈশিষ্ট্য না, বাকি তিনটা হচ্ছে বৈশিষ্ট্য। সিঙ্গেল ইউজ প্ল্যান ব্যবহৃত হয় পুনরাবৃত্তি প্রকল্পে, মানে অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। দৈনিক কার্যক্রম বিষয়টা ওই রকম না, রুটিন মেনটেন্যান্স না, এককালীন কার্যক্রমে। তার মানে এককালীন কার্যক্রমে ব্যবহার হয় সিঙ্গেল ইউজ প্ল্যান। এই যে স্ট্যান্ডিং প্ল্যান মানে হচ্ছে এককালীন প্রকল্প, সমোপযোগী অস্থায়ী কার্যক্রম, পুনঃব্যবহারযোগ্য পরিকল্পনা, জরুরি ভিত্তিতে গৃহীত পদক্ষেপ। তাহলে এটা হচ্ছে পুনঃব্যবহারযোগ্য পরিকল্পনা, মানে অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, বারবার। স্ট্যান্ডিং প্ল্যান সাধারণত ব্যবহার হয় একবারের জন্য, নিয়মিত কাজের জন্য, ব্যতিক্রমী অবস্থায় ভেঙে দেওয়া প্রকল্পে, অর্থাৎ নিয়মিত কাজের জন্য। নিম্নের কোনটি সিঙ্গেল ইউজ প্ল্যানের উদাহরণ? কোম্পানি নীতিমালা, মার্কেটিং ক্যাম্পেইন, ছুটির তালিকা, কর্মচারী আচরণ বিধি। তাহলে মার্কেটিং ক্যাম্পেইন হলো যে কি সিঙ্গেল ইউজ প্ল্যান। ডিসিশন মেকিং প্রক্রিয়ায় ফলাফল মূল্যায়ন কোন ধাপে পড়ে? প্রথম, দ্বিতীয়, চূড়ান্ত, প্রয়োজনে। ফলাফল মূল্যায়নটা হচ্ছে আসলে সবার শেষে, চূড়ান্ত। কৌশলগত পরিকল্পনা মূলত কোন স্তরের ব্যবস্থাপনা জড়িত থাকে? নিম্ন, মধ্য, উচ্চ, মজুরি কর্মী। কৌশলগত পরিকল্পনা সাথে ব্যবস্থাপনা জড়িত থাকে উচ্চ স্তর। পরিকল্পনার মাধ্যমে কি অর্জন সম্ভব হয়? বিশৃঙ্খলা, সময় অপচয়, লক্ষ্য অনুযায়ী অগ্রগতি, খরচ বৃদ্ধি। তাহলে লক্ষ্য অনুযায়ী অগ্রগতি। সিদ্ধান্ত গ্রহণের তথ্য বিশ্লেষণ ধাপে কি হয়? বিকল্প বাতিল, সমস্যার সমাধান, ডেটা থেকে ফলাফল অনুমান, বাজেট হিসাব। সিদ্ধান্ত গ্রহণের তথ্য বিশ্লেষণ ধাপে হয় ডেটা থেকে ফলাফল অনুমান। স্ট্যান্ডিং প্ল্যানের আরেক নাম কি? বিশেষ পরিকল্পনা, নীতিমালা, রিপোর্ট, জরুরি পদক্ষেপ। নীতিমালা অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, হয়তো এটাই হচ্ছে স্ট্যান্ডিং প্ল্যান। এটাকে নর্মালি স্ট্যান্ডিং প্ল্যান না বলে মনে করেন যে আপনার পলিসি, যেমন সরকারের পলিসি, একই কথাই কিন্তু এটা একটা পলিসি তৈরি করে রাখছে, এটা কিন্তু বিভিন্ন জায়গায় বলেছে এই ক্ষেত্রে সরকারি পলিসি কি, ওইটাকে অনুসরণ করতে হবে। প্ল্যানিং ছাড়া সিদ্ধান্ত গ্রহণে কী সমস্যা হয়? সময় বাঁচে, সফলতা নিশ্চিত হয়, টিম দক্ষ হয়, সি, বিভ্রান্তি সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে আমরা আজকে যে 27, মনে করেন যে 27টা প্রশ্ন, আমি 27তম বিসিএস এর একজন কর্মকর্তা, আপনাদের জন্য 27টা প্রশ্ন আজকে দিয়েছি। আশা করি পিডিএফে আরও পাবেন, আমাদের বিভিন্ন ক্লাসগুলো শেষ পর্যায়ে আছে ইনশাল্লাহ। কিন্তু আমরা ক্লাস দিচ্ছি, এর সাথে সাথে কিন্তু আপনারাও কিন্তু কি আমাদের সাথে, আমাদের পায়ে পা মিলিয়ে মনে করেন যে আমরা লক্ষ্য পানে এগিয়ে যাচ্ছি। আপনাদের আরও কি দরকার, কি করতে চান, কি কোথায় আপনাদের শর্টেজ, এ বিষয়ে আপনারা আপনাদের গঠনমূলক মতামতটা আপনারা কি করবেন, আমাদেরকে দিবেন। আমাদের যে মডারেটর টিম সেটা কিন্তু যথাসময়ে আমার কাছে পৌঁছে দিবে, এবং আমি সেই হিসেবে কিন্তু আপনাদের জন্য পরবর্তী আমার যে প্ল্যানটা নির্ধারণ করব, পরবর্তী ক্লাসে সেগুলো রাখবো, বা আরও 2-3টা ক্লাস আছে, রিভিউ ক্লাস আছে, সাজেশন ক্লাস আছে, সেগুলোর মধ্যে আমরা নিয়ে আসবো আর কি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সবাইকে লক্ষ্য পানে এগিয়ে নিয়ে যাওয়া, লক্ষ্যের দিকে এগিয়ে দেয়া, লক্ষ্য অর্জনে সহযোগিতা করা। সুতরাং লাইভ এমসিকিউ পরিবারের পক্ষ থেকে, গোলাম কিবরিয়া খন্দকার স্যারের পক্ষ থেকে আপনাদের সবার জন্য দোয়া, শুভকামনা সবসময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।